হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। সবাইকে আজকে শুভ দুপুর জানাচ্ছি, শুভ বিকালও জানাচ্ছি, একটু পরে ইফতার। সবাই আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা? যারা যারা একদম ফ্রি ক্লাসে নতুন তারা দেখো সেখানে একটা কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও যে আমাকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা, বোর্ডটা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। সবকিছু আমাকে সেই কমেন্টে, যে কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাতে পারো। তো সবাই খেয়াল করো যে তুমি যেখানে ক্লাস করছো তার পাশে একটা কমেন্ট নামে একটা অপশন দেওয়া আছে, সেই কমেন্টে তুমি কমেন্ট করে জানাও যে তুমি আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। সবাইকে ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার ক্লাস 10 মিনিট স্কুলে। ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি আমরা মুনাফা এই দ্বিতীয় নাম্বার চ্যাপ্টারটা আজকে খুব ভালোভাবে বেসিকটা রিভাইজ করে ফেলতে পারবো। তো সবাই আমাকে একটু কমেন্টে জানাও। আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে ফেলেছো। খেয়াল করো সবাই, ওখানে কমেন্ট নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে তুমি কিন্তু কমেন্টে তুমি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা এই কথাটা লিখে তুমি জানাতে পারবে। কে কোথা থেকে জয়েন করেছো, যেমন মালিহা খান অলরেডি আমাকে সালাম জানিয়েছে, মাইমুনতাহা অলরেডি আমাকে আদাব জানিয়েছে, জিনিয়া জানিয়েছে হাই, হুমায়রা। আচ্ছা, অনেকে আমাদের এখানে পেইড ব্যাচের স্টুডেন্ট আছে। পেইড ব্যাচ মানে তারা অলরেডি আমাদের সাথে প্রতিদিন ক্লাস করে। আর এখানে আমরা অনেকেই আছি যারা ফ্রি ক্লাস করছি। আমরা কিন্তু ক্লাস প্রতিদিন করছি না, আজকে ক্লাসটা ফ্রি, এটা সবাই করতে পারবে। তো যারা আমরা হচ্ছে ফ্রি ক্লাস করছি তারা আশা করি ক্লাসের শেষে আমরা পেইড ব্যাচ মানে আমাদের যে যারা অন্য বন্ধুরা যারা প্রতিদিন ক্লাস করে তাদের সাথে জয়েন হয়ে যাব। ওকে, অনেকে ঢাকা থেকে জয়েন করেছে, ফরিদপুর থেকে জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম ফারজানা, নওশিন ইসলাম আছে, অনেকেই জয়েন করে ফেলছে, খুব ভালো লাগলো। রুবায়া, শশী জয়েন করেছে, চিটং থেকে, ফেনী থেকে মালিহা খান জয়েন করেছে, জিম আছে আমাদের সাথে, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। এসান নূর কবির আছে চিটগং থেকে, তারপর আছে সাদমান আছে, জুবায়ের আছে, মালিহা, সাথে সাইমুল, মুন্না, মুনা, তারপরে নাফি, অনেকে ভর্তি হয়ে গেছে সেটাও জানাচ্ছ। গুড। আমরা আশা করছি ক্লাসের শেষে যারা আমরা এখনো ভর্তি হইনি তারা আমরা ভর্তি হয়ে যাব। তারপর আছে ওয়াকিয়া আক্তার চট্টগ্রাম থেকে, অনেকে জয়েন করেছে। রংপুরে মোহাম্মদ জয়েন করেছে, রায়ান জয়েন করেছে কুমিল্লা থেকে, জিম জয়েন করেছে চিটং থেকে, এবং তামিম জয়েন করেছে সাতক্ষীরা থেকে। তারপর টেকনাফ থেকে অনেকে একজন জয়েন করেছে, আব্দুল্লাহ জয়েন করেছে জামালপুর থেকে। ওকে, আমরা অনেকেই জয়েন করেছি এবং আমাদের ক্লাসে সবাইকে স্বাগতম। ঠিক আছে, ওকে, আর নাম না পড়ি। আজকে ক্লাসে আমরা কিভাবে আমরা 10 মিনিট স্কুলে ক্লাস নেই তার একটা আমরা ছোট্ট ধারণা পাবো, কারণ আমরা 10 মিনিট স্কুলে আরেকটু ইলাবোরেট ভাবে, আরেকটু বিস্তারিত ভাবে আমরা ক্লাসটা নিয়ে থাকি। আজকে ক্লাসে আমরা চেষ্টা করব মুনাফা বেসিক যে কনসেপ্টটা সেটা আমরা ক্লিয়ার করে ফেলতে। তো মুনাফার চ্যাপ্টারটা আমরা আসলে শুরু করি তাহলে। এটা তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা নিয়ে সবারই একটু সমস্যা আছে, কিন্তু আমি শুধু বলবো মুনাফা চ্যাপ্টারটাকে তোমরা শুধুমাত্র 4-5টা ফর্মুলার একটা চ্যাপ্টার হিসেবে ধরতে পারো। সূত্র মানে কি? সূত্র মানে হচ্ছে সেই ফর্মুলাটার মধ্যে তুমি জাস্ট এলিমেন্ট গুলো বসাবে এবং উত্তর পেয়ে যাবে। এই চ্যাপ্টারটা আসলে মূলত খুবই সহজ একটা চ্যাপ্টার, কিন্তু আমরা একটু ঘাবড়ে যাই আমরা, কারণ প্রপারলি নামগুলো বুঝি না, আমরা প্রপারলি বেসিকটা ক্লিয়ার করি না যে সূত্রটা আসলে কোনটা কি বোঝাচ্ছে। এই ব্যাপারটা আমরা যখনই ক্লিয়ার হয়ে যাব তখন কিন্তু আমাদের কাছে মুনাফা চ্যাপ্টারটা আসলে সব থেকে ইজি লাগবে, কারণ এখানে খুব বেসিক কিছু ফর্মুলা দেওয়া আছে। বেসিক ফর্মুলা যেটা তোমার 60 ইয়ার্স, তুমি যখন বয়স তোমার 60 থাকবে তখন এই ফর্মুলা গুলোই কাজে লাগবে। ঠিক আছে, ফর্মুলা মানে হচ্ছে সূত্র। তো চলো আমরা আজকে কি কি পড়বো। আমরা জানি এখানে তিনটা টপিক আছে, একটা হচ্ছে লাভ ক্ষতি, তারপর আছে সরল মুনাফা, তারপর আছে চক্রবৃদ্ধি মুনাফা। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। অনেকে জয়েন করে ফেলছো, আমার পরিচয়টা দিয়ে দিই যারা নতুন আছো। আমি সুস্মিতা মজুমদার, ম্যাথমেটিক্স থেকে অনার্স মাস্টার্স করেছি, বর্তমানে প্রফেশনাল একটা মাস্টার্স কোর্স করছি ফাইন্যান্সের উপরে। আর হচ্ছে আমি এখানে আছি, এটা আমার 4র্থ বছর চলছে
3 বছর ধরে আমি ম্যাথমেটিক্সে এখানে ম্যাথ পড়াই, আর এটা আমার 4র্থ বছর। আমি পড়াই মূলত 6 বছরের বেশি সময় ধরে। তো ঠিক আছে, চলো আজকে ক্লাসটা তোমরা যদি আমার সাথে যুক্ত থাকো, কানেক্টেড থাকো এবং অ্যাক্টিভ থাকো, আশা করি আজকে ক্লাসটা তোমাদের ভালো লাগবে। চলো শুরু করি। আজকে সবাই আমরা নিজেদেরকে একটু শপকিপার হিসাবে ভাবা শুরু করি, যে আমরা দোকান চালাই। আমাদের দোকানে কি কি পাওয়া যায়? তরমুজ, আপেল, তারপর হচ্ছে আম। আমের দিন চলে আসতেছে, আম কার কার ভালো লাগে? নিশ্চয় সবার ভালো লাগে। তো ধরো তুমি সিজনালি আম বিক্রি করবে, ঠিক আছে? আম বিক্রি করবে, তো তুমি তো, তোমার কাছে তো এত আম নাই, তোমাদের বাড়িতে যে আম গাছটা আছে সেটা তোমরাই কিন্তু দেখা যায় আমরা নিজেরাই সেটা খেয়ে নেই, হ্যাঁ, সেটা কিন্তু আর বিক্রি করতে পারি না। এখন যারা বিক্রি করে ওরা কি করে? পাইকারি দরে কোথাও থেকে কিনে নিয়ে আসে। সেটা কি করে? কোথাও থেকে তারা কিনে নিয়ে আসে। তার মানে তুমি যে কিনে নিয়ে আসবা সেই দামটা হচ্ছে গিয়ে কি? সেই দামটা হচ্ছে ক্রয় মূল্য। সে দামটা হচ্ছে গিয়ে কি? ক্রয় মূল্য। খুব ইম্পর্টেন্ট হচ্ছে ক্রয় মূল্যটা বোঝা, কারণ এই ক্রয় মূল্যের উপরে কিন্তু নির্ভর করে তুমি যখন বিক্রি করবে সেটা কি লাভ হবে, সেটা কি লাভ হবে না ক্ষতি হবে। খুব ইম্পর্টেন্ট এই কথাটা সবসময় মনে রাখবা। ক্রয় মূল্যের উপরে সব হিসাব নিকাশ হবে, যে ক্রয় মূল্যের উপরে তুমি জিনিসটা কি লাভ করতে পারবে না ক্ষতি করতে পারবে, সেটা নির্ভর করবে ক্রয় মূল্যের উপরে। মানে তুমি আমটা কত টাকা দিয়ে কিনেছো। তাহলে এবার তুমি যদি আমটা কত টাকা দিয়ে কিনেছো, ধরলাম আমটা তুমি 100 টাকা দিয়ে কিনেছো। কত টাকা দিয়ে কিনলে? 100 টাকা দিয়ে। তার মানে তুমি কেনার পরে তোমার উদ্দেশ্যটা কি? তুমি যে একটা দোকান দিলে আম বিক্রি করবে, তোমার উদ্দেশ্য সব সময় থাকবে তুমি যেন লাভ করতে পারো, 100 টাকা থেকে কিছু টাকা যেন বেশি তুমি বাড়তি ইনকাম করতে পারো। তাহলে আমরা সেটা যদি লাভ করতে পারি, তুমি যদি 100 টাকায় কিনে তুমি যদি সেটা 120 টাকায় বিক্রি করতে পারো, তাহলে তোমার লাভ কত টাকা হলো? মানে তুমি একটু বাড়তি টাকা পাচ্ছ। বাড়তি এই যে 20 টাকা পেলে, এই যে বাড়তি 20 টাকা পেলে, এই বাড়তি 20 টাকার জন্য তোমার কি হলো? লাভ হলো। তার মানে ক্রয় মূল্যের তুলনায় যদি বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্য থেকে খুব সাধারণ কিছু কনসেপ্ট, 3-4 লাইনের কিছু সূত্র, এগুলো সব সময় মনে রাখবা এবং রিয়েল লাইফের সাথে, তোমার নিজের সাথে তুমি সেটা কি করবা? নিজে নিজে চিন্তা করবা যে আজকে আমি যে কিনে আনলাম, আমি কি ঠকে গেলাম? কিংবা তুমি যদি কাউকে কিছু যদি দাও, তারপর দেওয়ার পরে সেটাতে কি তুমি লাভ করলে না ক্ষতি করলে, যখন তুমি রিয়েল লাইফে এগুলো অ্যাপ্লাই করবে তখন তোমার কাছে ব্যাপারটা ইজি হয়ে যাবে। 20 টাকা লাভ করেছি, ভেরি গুড তাসনিম। তার মানে ক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্যটা কি হবে? বেশি হবে, তখন আমাদের কি হবে? তখন আমাদের লাভ হবে, তখন আমাদের লাভ হবে, তাই না? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি হলে আমাদের কি হবে? লাভ হবে। সেটাকে আমরা এভাবেও লিখতে পারি যে বিক্রয় মূল্য 120 টাকা বিয়োগ 100 টাকা, তার মানে আমার কত টাকা লাভ হলো? 20 টাকা লাভ হলো। এটা একটা সূত্র, যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইকুয়াল টু প্রফিট। ঠিক আছে, ইংলিশে সেটাকে বলা হয় প্রফিট। সেটা তুমি ডে টু ডে লাইফে সব সময় দেখতে পাবে। এতটুকু ক্লিয়ার যে কিভাবে আমাদের লাভ হবে? আমি আমটা বিক্রি করলাম এবং আমার লাভ হলো প্রতি কেজিতে 20 টাকা করে, প্রতি কেজি। এবার যদি আমি 2 কেজি বিক্রি করতাম আমার লাভ হতো 40 টাকা, 3 কেজি বিক্রি করলে আমার লাভ হতো 60 টাকা, তাই না? এইভাবে করে আমার লাভ হলো। এইবার দেখো আমি যা যা বলেছি তাতেই এখানে দেওয়া আছে। তাহলে লাভ হয় কিসের উপরে? বিক্রয় মূল্যের উপরে। লাভ হবে কিভাবে? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখন তুমি ধরো আমটা বিক্রি করলে, আমটা বিক্রি করলে ক্রয় মূল্য কত ছিল তোমার? ক্রয় মূল্য ছিল হচ্ছে তোমার 100 টাকা, আর বিক্রয় মূল্য কত হলো? তুমি এখন বিক্রয় করছো, বিক্রয় মূল্য হচ্ছে তোমার 80 টাকা। কেন 80 টাকা? কারণ তুমি দেখলে যে তোমার কিছু আম একটু নরম হয়ে আসতেছে, কিংবা এই আমটা তুমি
যদি আর 2 দিন রাখো তাহলে নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? কিনেছো তুমি 100 টাকায়, তাহলে 100 টাকায় তুমি কিনেছিলে, কিন্তু বিক্রি করতে করতে তুমি দেখলা যে কিছু আম আর যদি তুমি 1 দিন 2 দিন রেখে দাও তাহলে সেটা নষ্ট হওয়া শুরু করবে। তো সেজন্য তুমি আর চান্স নিলে না, নষ্ট হলে তো কেউ কিনবে না। তখন তুমি কি করলা, তুমি সেটাকে 80 টাকা দামে, যে অ্যাটলিস্ট আমার কাছে 80 টাকাটা ফেরত আসুক, 100 টাকা লস না হয়ে, তো সেটা তুমি কি হিসেবে বিক্রি করলা, 80 টাকা দামে বিক্রি করলা। তার মানে তোমার 100 টাকা দিয়ে কিনলে আর 80 টাকায় বিক্রি করলে 20 টাকা লস হয়ে গেল। এগুলো আমরা 6 থেকেই পড়ে আসছি, তাই না? একদম সহজ কিছু কনসেপ্ট। তাহলে এখানে বিক্রয় মূল্যটা বেশি, বিক্রয় মূল্যটা কম, তখন তাহলে তোমার কি হয়, তখন হয় হচ্ছে ক্ষতি। তখন কি হয়, যখন ক্রয় মূল্যটা বিক্রয় মূল্য থেকে বেশি হয়ে যায় তখন আমাদের ক্ষতি হয়। তাহলে ক্ষতি হলো কত টাকা, আমাদের 20 টাকা ক্ষতি হলো। সেটা কিভাবে বের করব, ক্ষতি সমান ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, তার মানে ক্রয় মূল্যটা কত, 100 টাকা বিয়োগ 80 টাকা, আমাদের 20 টাকা ক্ষতি হলো। রাইট আরিফা, ভেরি গুড। ওকে ওকে, ক্ষতি হলো। মুনতাহা, ভেরি গুড, 20 টাকা লস হলো। এইগুলো হচ্ছে একদম বেসিক কনসেপ্ট। এই ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমরা যখনই হচ্ছে এই ক্রয় মূল্য বিক্রয় মূল্য এই জিনিসগুলো দেখব, তখন আমরা সবসময় খেয়াল করব হিসাবটা কিসের উপরে হবে, ক্রয় মূল্যের উপরে। হিসাবটা কিসের উপরে হবে, ক্রয় মূল্যের উপরে। আর ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে কি হবে, লাভ হবে। এবং লাভের ক্ষেত্রে কি করতে হবে, এই যে এই নর্মাল কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? আর সবসময় মনে রাখবা যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য এবং লাভ ক্ষতি বলো, তারপর হচ্ছে মুনাফা চ্যাপ্টারটার বলো, এই জন্য আমাদের সব থেকে বেশি ধারণা থাকতে হবে কিসের উপরে, ঐকিক নিয়ম। কিসের উপরে ধারণা থাকতে হবে, ঐকিক নিয়ম ও শতকরা। এই দুটা টপিকের উপরে আমাদের কি থাকতে হবে, আমাদের ধারণা ক্লিয়ার থাকতে হবে। আমাদের ধারণাটা কিভাবে থাকতে হবে, ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। আশা করি আমাদের ধারণাটা আমাদের স্টুডেন্টদের ক্লিয়ার আছে, আমি এটা আশা করছি। ওকে চলো, তাহলে আমরা একটু আগে যা বলেছি বা প্রশ্নেও সেটা বলতেছে, লাভ ও ক্ষতি কিসের উপরে হিসাব করা হয়, লাভ ও ক্ষতি কিসের উপরে হিসাব করা হয়, ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যের উপর, হ্যাঁ। এবার বলেছে একটি দ্রব্য 690 টাকায় ক্রয় করে 70 টাকা লাভে বিক্রি করে। এটা তোমরা একটু উত্তর দাও তো, একটি দ্রব্যে তাহলে ক্রয় মূল্যটা কত, 690 টাকা। ক্রয় মূল্যটা কত, 690, ঠিক আছে? আর লাভ করেছে সে কত, লাভ করেছে হচ্ছে 70 টাকা, তাই না? লাভ করেছে হচ্ছে সে কত, 70 টাকা, ঠিক আছে? ক্রয় মূল্যের উপরে, রাইট, নির্ভর করে। লাভ করেছে 70 টাকা, তাহলে বিক্রয় মূল্যটা কত, আমরা একটু আগে দেখেছি লাভ সমান কি হবে, লাভ সমান সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, বা বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এখন এটাকে আমরা উল্টে দেই, এটাকে আমরা বের করতে বলেছে আমাদের বিক্রয় মূল্য, তাহলে এটা এপাশে নিয়ে আসি, সেলিং প্রাইস ইকুয়াল টু লাভ প্লাস কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে কি, ক্রয় মূল্য, ঠিক আছে? এখানে প্লিজ তোমরা একটু কেউ হচ্ছে ঘাবড়ে যেও না, এটা মানে হচ্ছে ক্রয় মূল্য, হ্যাঁ। আর এটা মানে হচ্ছে কি, বিক্রয় মূল্য। তাহলে এবার আমরা কি পেয়ে গেলাম, লাভ হচ্ছে আমাদের 70 টাকা দেওয়া আছে, আর আমাদের ক্রয় মূল্যটা দেওয়া আছে 690 টাকা। এবার আমরা যোগ করে দিলে পেয়ে যাব 700 টাকা। 700 টাকা কেন, 760 টাকা, হ্যাঁ 760 টাকা। ভেরি গুড, তোমরা অনেক অ্যাক্টিভ, তার মানে আমার ক্লাসটা আজকে ভালো যাবে, তাই না? খুব বেসিক পড়াশোনা হবে, একদম ঘাবড়ানোর কিছু নাই।
20% মানে কত? আমরা জানি পার্সেন্ট হচ্ছে একটা স্পেশাল কি ভগ্নাংশ। এই পার্সেন্টের মানেই হচ্ছে যদি এখানে যদি এক্স থাকতো তাহলে এক্সটা যেত হচ্ছে লবে, আর এই পার্সেন্ট মানে হচ্ছে নিচে 100 হর আকারে আছে। তাহলে যে কোনো সংখ্যার সাথে যখন তুমি পার্সেন্ট চিহ্নটা দেখবে, যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 20 এর সাথে পার্সেন্ট চিহ্নটা দেওয়া আছে, তার মানে 20 নিচে কত হবে? নিচে হবে কত আমাকে একটু জানাও। নিচে কত হবে? নিচে এটার কত হবে? হ্যাঁ, 100 ভাগের 20 ভাগ, ট্রু। তার মানে পার্সেন্ট চিহ্ন মানেই হচ্ছে নিচে থাকবে কত? 100। এবার আমরা চাইলে কাটাকাটি করে দিতে পারি, কিংবা আমরা এটাকে চাইলে কি করতে পারি, এটাকে আমরা চাইলে সংক্ষিপ্ত আকারেও লিখতে পারি। ঠিক আছে, ওকে। 5 হবে এখানে। ওকে, আশা করি বুঝতে পেরেছো এটা দেখানো মানে কি। তোমরা অনেক সময় দেখবা যে একটা সংখ্যা ধরো 700 এর 10%, এগুলো আমরা করেছি না? এই ছোট ছোট কনসেপ্ট গুলো আমাদের কি লাগবে? আমাদের কিন্তু লাগবে। ঠিক আছে, এই ছোট ছোট কনসেপ্ট গুলো আমাদের লাগবে। যে 700 এর 10% মানে কত? 700 এর 10% মানে হচ্ছে এর মানে কি গুণ 10% এর নিচে 100 চলে গেল। তাহলে এবার আমরা কি করলাম? 700 এর 10% মানে হচ্ছে 70। হ্যাঁ, তাহলে 700 এর 10% মানে হচ্ছে 70। তাহলে আমরা যখন বলবো কোনো জিনিস, আরেকটা কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে ক্রয় মূল্যকে সবসময় ধরবা কত? 100%। 100% ধরবা, ক্রয় মূল্যকে সবসময় ধরবা কত? 100%। বা আমরা অনেক সময় 100 টাকা বলি। যখন আমরা অঙ্কগুলো করব তখন আমরা দেখবো যে ক্রয় মূল্যকে সবসময় আমরা 100 টাকা ধরবো, মানে আমরা যা কিনেছি ওটা সম্পূর্ণ 100 টাকা। এখন যখন বলবে 10% লাভে, তখন আমরা কি করব? 100 সাথে 10 যোগ করে দিব। 100 সাথে ক্রয় মূল্য যেহেতু যে 10% মানে কি, 100 এ 10% মানে কি 10 টাকা, তাই না? 100 এ 10% মানে হচ্ছে 10 টাকা। তাহলে 10% লাভে তখন আমি বিক্রয় মূল্য চাইলেও তখন আমি কি বলবো? এটা হচ্ছে কি ক্রয় মূল্য। যখন বলবো 10% লাভে বিক্রয় মূল্য, তখন আমাদের কত হবে? 100 প্লাস 10। যখন আমি বলবো 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, তখন কত হবে? 100 বিয়োগ 10 মানে 90 টাকা। এইভাবে করে আমরা চিন্তা করব। যখনই আমাদের দেখবো যে কোনো জিনিস জানতে চাচ্ছে, তখন আমরা ক্রয় মূল্যটাকে 100 টাকা ধরে নিব, আর যত টাকা ক্ষতি হবে, লাভ হবে, সেটাকে আমরা ওভাবে ধরে নিব। যদি লাভ হয় যোগ করব, ক্ষতি হলে আমরা বিয়োগ করব। ঠিক আছে, ওকে। তাহলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? এখানে বলেছিলাম 10% ক্ষতিতে 100 থেকে কি করলাম? 100 থেকে হচ্ছে 10 টাকা বাদ দিলাম। তাহলে 8%-এ কত হবে? 100 থেকে তখন 8 টাকা বাদ দিলে আমাদের কত হবে? 92 টাকা। বিক্রয় মূল্যটা হবে 92 টাকা। তো তোমরা নিশ্চয় জানো যে অনেক শর্টকাট টেকনিক আছে লাভ ক্ষতি বের করার জন্য। আমি শর্টকাট টেকনিক গুলো দেখাবো, কিন্তু চেষ্টা করবা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করা। শর্টকাট টেকনিক খাটাতে গেলে অনেক সময় দেখা যায় কি আমরা অঙ্কটা গুলিয়ে ফেলি, কিন্তু এমসিকিউর জন্য কিন্তু শর্টকাট টেকনিকটা খুব কাজে আসে। তো আমি কিছু শর্টকাট টেকনিক তোমাদেরকে দেখাবো। আমরা আজকে দেখি যে আমরা আসলে 10 মিনিট স্কুলে কিভাবে পড়াই। এটার একটা আমি তোমাদেরকে ছোট্ট ব্রিফিং ক্লাসের মাঝখানে দিতে থাকবো। যেমন তোমাদের যে প্রথম যে বলেছি যে মুনাফা চ্যাপ্টারটা, আমরা কিন্তু মুনাফা চ্যাপ্টারটা অলরেডি শেষ করে ফেলছি আমাদের ক্লাসে, এবং সেটা আমরা কিন্তু বিস্তারিত ভাবেই ক্লাসে করিয়েছি। মুনাফা চ্যাপ্টারটা একটা চ্যাপ্টার, কিন্তু সেই চ্যাপ্টারটাকে আমরা কয়টা ভাগে ভাগ করেছি?
1 2 3 4 5টা ভাগে ভাগ করেছি। প্রত্যেকটা ক্লাসে আমরা কিছু টপিক নেই, ওই চ্যাপ্টারের উপরে কিছু টপিক নেই, সেই টপিক অনুযায়ী কিন্তু আমরা সেই ক্লাসটাকে ভাগ করি, ঠিক আছে? তো দেখো মুনাফার এই একটা চ্যাপ্টারকে আমরা প্রথমে লাভ ক্ষতি দিয়ে শুরু করেছি, তারপর অনুশীলন দিয়ে শুরু করেছি, সরল মুনাফা দিয়ে শুরু করেছি, মুনাফার অঙ্কগুলো করেছি, চক্রবৃদ্ধি মুনাফার কি সেটা জেনেছি এবং তার উপরে অনুশীলনী করেছি। তারপর একটা কিউএনএ সেশন থাকে যেখানে আমরা স্টুডেন্টদের কাছ থেকে কোয়েশ্চেন নিয়ে এবং কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো এইভাবে কি করি, আমরা একটা পুরো অধ্যায়কে ভাগ করি, ভাগ করে ধাপে ধাপে আমরা ক্লাস করি এবং এই অধ্যায়টা 100তে 100% শেষ করার চেষ্টা করি, ঠিক আছে? আমরা এইভাবে পড়ে থাকি যে এক ক্লাসে কিন্তু আমরা পুরোটা চ্যাপ্টার পড়াই না, আমরা কিভাবে পড়াই, ধাপে ধাপে টপিক ধরে ধরে আমরা ক্লাসটা করি, ঠিক আছে? তো দেখো বিজ্ঞানটা আমরা কিভাবে করি। বিজ্ঞান ক্লাসটা দেখো, আমরা ক্লাস 8 এর বিজ্ঞান ক্লাসটা আমরা প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, এখানেও আমরা দেখো টপিক অনুযায়ী এটাকে 1 2 3 4 5 6 এবং শেষে কিউএনএ ক্লাস সহ 7টা ক্লাস করিয়েছি এই অধ্যায়টার উপরে। তাহলে 7টা ক্লাসে অবশ্যই আমরা কি করি, প্রত্যেকটা টপিক চেষ্টা করি 100তে 100% বোঝানোর এবং সেই রিলেটেড যত কোয়েশ্চেন আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করি। কিভাবে ক্লাস করি এই ব্যাপারে আমরা বিস্তারিত আরো সামনের দিকে জানতে পারবো, যে আমরা আসলে 10 মিনিট স্কুলে কিভাবে ক্লাস করি, কিভাবে পুরো প্রোগ্রামটা হয় সেটা আমরা আজকে ক্লাসের মাঝে মাঝে জানতে পারবো। তো চলো আমরা এবার একটা অঙ্ক করি। আমাদের লাভ ক্ষতি ব্যাপারটা কি তোমাদের মোটামুটি ক্লিয়ার কিনা? আপু আমরা পেইড, আচ্ছা আমি বলেছি জাইমা অনেকে এখানে আছে যারা কিন্তু ফ্রি ক্লাস করছে, ঠিক আছে? তো তোমরা আমাদের সাথে কিন্তু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা আছে, যাতে তারা আবার একটা রিভাইজ নিয়ে নিতে পারে বেসিকের উপরে। তো বেসিকটা কি তোমাদের লাভ ক্ষতির উপরে ক্লিয়ার হয়েছে কিনা সেটা একটু আমাকে জানাও। বেসিকটা তোমাদের লাভ ক্ষতির উপরে ক্লিয়ার হয়েছে কিনা সেটা আমাদেরকে একটু কমেন্টে জানাও। তো চলো, একজন দোকানদার ও চাল বিক্রি করতেছে, কিছু ডাল বিক্রি করছে সে কত টাকায়? কিছু ডাল সে বিক্রি করছে হচ্ছে 2375 টাকায়, 2375 টাকা মানে 2775 টাকায় সে বিক্রি করে তার ক্ষতি হয় কত টাকা? 5%। খেয়াল করো এটা তাহলে কি, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। আর বিক্রয় করার কারণে তার ক্ষতি হয় কত টাকা? ক্ষতি হয় হচ্ছে 5%। এবার জিজ্ঞাসা করতেছে চালটা কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো। চালটা কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো। এখন এখানে একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, এখানে তাহলে দেওয়া নাই কি? শুধু কস্ট প্রাইসটা দেওয়া নাই, এখানে শুধু কস্ট প্রাইসটা দেওয়া নাই, মানে আমাদের যে ক্রয় মূল্য সেটা আমাদের দেওয়া নাই, ক্রয় মূল্য আমাদের দেওয়া নাই, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ কি? ক্রয় মূল্যটা বের করে তার উপরে 6% লাভে কত টাকা হলে বিক্রি করলে লাভ হতো সেটা দেখা। এটা কিন্তু আমরা এবার সেটা কিন্তু অনেকভাবেই করা যায়, অঙ্কটা অনেক নিয়মে করা যায়, শর্টকাটে করা যায়। আমরা চলো অঙ্কটা একটু দেখি। তাহলে বলতেছে 100 টাকা হলে ডালের ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে তার বিক্রয় মূল্য কত? 95 টাকা। 5% ক্ষতিতে তার বিক্রয় মূল্য কত? 95 টাকা। এই লাইনটা কি আমাদের ক্লিয়ার হয়েছে? কারণ এখানে 5% ক্ষতি দেওয়া আছে। তাহলে 95 টাকা যদি হয় বিক্রয় মূল্য, ক্রয় মূল্যটা কত? ঐকিক নিয়ম আমি একটু আগে বলেছিলাম যে ঐকিক নিয়মটা আমাদের লাগবে। 95 টাকা যদি হয় আমাদের বিক্রয় মূল্য, ক্রয় মূল্যটা 100 টাকা আমরা বলেছিলাম, তাহলে 1 টাকা হলে কত? আর 2375 টাকা হলে কত? 2375 টাকা হলে কত? এতটুকু কি আমাদের ক্লিয়ার কিনা? হ্যাঁ, তাহলে 95 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 1 টাকা হলে কত? 2375 টাকা হলে আসলে ক্রয় মূল্যটা কত সেটা আমরা বের করে ফেললাম। এটাকে চাইলে আমরা কিসের মাধ্যমে বের করতে পারি?
এটাকে চাইলে আমরা সূত্রের মাধ্যমে বের করতে পারি। আমি একটু আগে বলেছিলাম যদি তোমাদের ক্ষতি বা লাভের পার্সেন্টেজটা যদি দেওয়া থাকে এবং আমাদের যে বিক্রয় মূল্য সেটা যদি দেওয়া থাকে তখন আমরা চাইলে এই সূত্রটা ব্যবহার করতে পারি। সেলিং প্রাইস ইকুয়াল টু কস্ট প্রাইস ইনটু 1 মাইনাস, খেয়াল করো, মাইনাস সেটা হচ্ছে 5% না, সেখানে এখানে আমরা লিখবো হচ্ছে লস বাই 100। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষতির ক্ষেত্রে, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? ক্ষতির ক্ষেত্রে। যখন আমাদের লাভ হবে, লাভের পার্সেন্টেজ, ক্ষতির পার্সেন্ট দেওয়া থাকলে, হ্যাঁ, ক্ষতির শতকরা বা পার্সেন্ট দেওয়া থাকলে, হ্যাঁ, ক্ষতির পরিমাণটা যদি দেওয়া থাকে এবং সেলিং প্রাইসটা যদি দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। আর না হলে তো ঐকিক নিয়ম, বারবারই বলেছি খাতায় কিন্তু করবে এটা, ঠিক আছে, ঐকিক নিয়মেই করবে। কিন্তু আমরা যখন এমসিকিউ করব তখন আমরা চাইলে এই এই সূত্রগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে সেটা কত হবে? সেলিং প্রাইস যখন লাভ দেওয়া থাকবে, লাভ দেওয়া থাকবে, ধরো বললো 5% লাভে বিক্রয় করেছে এত টাকা, তোমার ক্রয় মূল্য কত, তখন হচ্ছে কিভাবে বের করবা? তাহলে লাভ দেওয়া আছে 5%, তখন আমরা কিভাবে বের করব? সিপি, তখন আমরা বের করব হচ্ছে জাস্ট এখানে প্লাস মাইনাস ছিল না, সেখানে প্লাস দিয়ে দিব, আর লসের জায়গায় লিখবো কি? প্রফিট। তোমরা যদি চাও আমি এটা বাংলায়ও করে দিতে পারি, প্রফিট মানে হচ্ছে লাভ আর লস মানে হচ্ছে ক্ষতি। তাহলে এবার আমরা এখানে আমাদের এখানে চেয়েছে হচ্ছে ক্ষতি, সেখানে আমরা বের করব কি? কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইসটাকে এই পাশে রেখে, সিপিটাকে এই পাশে রেখে আমরা এটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে? এসপি বাই 1 মাইনাস লস বাই 100। 100 মানে কি? ওই যে পার্সেন্ট চিহ্নটা দেওয়া আছে এই জন্য 100। এবার এখানে দেওয়া আছে কত টাকা? 2375 টাকা, আর এখানে এটা হচ্ছে 5%, তাই না? 5/100। এবার এটাকে তোমরা যদি ক্যালকুলেট করো তাহলে পেয়ে যাবা তোমাদের কস্ট প্রাইস। এই দুটা সূত্র তোমরা চাইলে এমসিকিউর জন্য ব্যবহার করতে পারো, ঠিক আছে? এমসিকিউর জন্য চাইলে তোমরা এটা ব্যবহার করতে পারো। এটা কি আমার আর সলিউশন করে দেওয়ার দরকার আছে? এটা আমাদের আর সলিউশন করে দেওয়ার দরকার আছে দেওয়ার? তাহলে এবার সেটা কত হবে? এবার আমরা সেটাকে উপরে নিয়ে যাব, বাকিটা নিচে থাকবে, সেটাকে ভাগ করে দিলে আমরা পেয়ে যাব কত? 19, আর উপরে হচ্ছে 100, 2375। এবার সেটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব কত? 2500 টাকা। 2500 টাকা আমরা পেয়ে যাব। এইভাবে হচ্ছে আমরা চাইলেও কিন্তু আমরা বের করতে পারি, ঠিক আছে? এইভাবে চাইলেও কিন্তু, যদি কঠিন লাগে দরকার নেই, তুমি এইভাবে বের করবা ঐকিক নিয়মের মাধ্যমে। বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 1 টাকা হলে কত? 2375 টাকা হলে কত? ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি বলবো? 6% লাভে বিক্রি করতে বলেছে। আমাদের প্রশ্নে কিন্তু আরেকটা অংশ রয়ে গেছে, সেটা হচ্ছে 6% লাভে বিক্রি করলে আসলে বিক্রয় মূল্যটা কত হতো। অলরেডি আমরা কিন্তু ক্রয় মূল্য জানি, সেটা কত? 2500 টাকা। সেটা কিন্তু আমরা এই সূত্রের মাধ্যমে, আমরা কিন্তু ঐকিক নিয়মের মাধ্যমে বের করে ফেলেছি, সেটা হচ্ছে 2500 টাকা। এবার আমাদেরকে বলতেছে 6% লাভে তাহলে কত হতো। এবার আমরা লাভে বের করার চেষ্টা করি যে ক্রয় মূল্য যদি হয় 2500 টাকা, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 2500 টাকা, ঠিক আছে? আর আমাদেরকে কত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে? 6% লাভে, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্যকে আমরা যদি ধরি 100 টাকার ক্রয় মূল্যে বিক্রয় মূল্য বের করতে বলেছে,
ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বলো তো? বিক্রয় মূল্য কত হবে? 6% লাভে। ঐকিক নিয়মে করতেছি এবার। হ্যাঁ, ঐকিক নিয়মে করছি এবার। ঐকিক নিয়মে করছি এবার যে 6% লাভে ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? বিক্রয় মূল্যটা 106 টাকা, খন্দকার মারুফ বলে দিয়েছে, তাহলে বিক্রয় মূল্যটা হবে 106 টাকা, তাই না? তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য, ঐকিক নিয়ম, ক্রয় মূল্য কত টাকা অলরেডি বলে দেওয়া আছে, 2500 টাকা হলে বিক্রয় মূল্যটা কত হবে? ইনটু কত হলো? 2500। এবার এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 2650 টাকা। 2650 টাকা। ভেরি গুড। তাসনিম, সাথে তানজিম, তারপর হচ্ছে এরশান নূর, ভেরি গুড। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটাকেও কিন্তু চাইলে শর্টকাটে আমরা বের করতে পারি, ঠিক আছে? যে কত টাকা লাভ বা লস হলো এটাও কিন্তু চাইলে আমরা বের করতে পারি। আমি আর শর্টকাট দেখালাম না, এখানে রাখলাম। কত পার্সেন্ট লাভ হলো এটাও কিন্তু বের করার একটা শর্টকাট টেকনিক আছে, যে কত পার্সেন্ট লাভ হলো সেটা আমি দেখাবো একটু পরে। তবে আমি একটু বলে দিই তাও, হ্যাঁ, কত পার্সেন্ট লাভ হলো। এই যে 6% লাভ হলো, লাভ কত পার্সেন্ট হলো? যে 2500 টাকা জিনিসকে আমি যদি 2650 টাকায় বিক্রি করি, ঠিক আছে, 2500 টাকা জিনিসকে আমি যদি 2650 টাকায় বিক্রি করি, তাহলে আমার কত পার্সেন্ট লাভ হলো? এটাও কিন্তু আসে না ক্লাসে। সেটা আমরা কিভাবে সংক্ষেপে বের করব? তাহলে লাভের পার্সেন্ট বের করার জন্য আমরা কি করব? লাভ পার্সেন্ট সমান কি? আমরা সবসময় বলেছি আমরা কিসের উপরে হিসাব করি? ক্রয় মূল্যের উপরে। নিচে হবে ক্রয় মূল্য, উপরে হবে কত টাকা লাভ হলো, এই যে ডিফারেন্সটা 2650 বিয়োগ 2500 সমান হচ্ছে 150 টাকা। হ্যাঁ, উপরে আমরা কি লিখবো? যে ব্যবধান, লাভের ব্যবধান, বা তুমি ব্যবধানটা লিখতে পারো যে ব্যবধান ইনটু 100, ইনটু 100। তাহলে ব্যবধানটা কত পেলাম? 150, আর ক্রয় মূল্যটা কত ছিল? 2500, আর 100 দিয়ে আমরা যদি এখন দেখি, আমরা দেখবো যে ঠিক 6%ই আমরা পাবো। ঠিক আমরা কত পাবো? 6 পাবো। দেখেছো? এটাও কিন্তু তোমাদের প্রশ্নে আসে যে কত পার্সেন্ট লাভ হলো বা কত পার্সেন্ট ক্ষতি হলো। তাহলে ক্ষতির ক্ষেত্রে কি ব্যবহার করব? সেম সূত্র, ব্যবধান আর ক্রয় মূল্য ইনটু 100, একই সূত্র। শুধু আগেরটার ক্ষেত্রে একটাই হবে মাইনাস আর পরেরটাই হবে কি প্লাস। আগে যেটা আমরা দেখালাম, একটাই হবে মাইনাস আর একটাই হবে প্লাস। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কিছুই হবে না, খালি তুমি ব্যবধানটা হবে ক্ষতি। যদি বলে ওই যে 2500 টাকায় ক্ষতি হয়েছিল, সে 2500 টাকা জিনিস বিক্রি করেছিল 2375 টাকায়, তাহলে সেই ব্যবধানটা রাখবা, তাদের মানে বিয়োগফলটা রাখবা উপরে, নিচে ক্রয় মূল্য সাথে 100। এইভাবে দিও তুমি সংক্ষেপে করে ফেলতে পারো। এটা কঠিন লাগলে করার দরকার নেই, এগুলো এমসিকিউর জন্য বেশি কার্যকর। নর্মাল লাইফ মানে নর্মাল প্রশ্ন তোমার এভাবেই সলভ করতে হবে। তো চলো আমরা এবার যা বুঝেছি তার উপর একটা পোল দেই, ঠিক আছে? সূত্র বুঝি নাই, কোন সূত্রটা? এগুলো হচ্ছে শর্টকাট টেকনিক, এই সূত্র বোঝার দরকার নেই। মূল সূত্র কিন্তু আমি একদম প্রথমে দেখিয়েছি, এই শর্টকাট টেকনিকটা তুমি জাস্ট একটু অঙ্কে অ্যাপ্লাই করো। শর্টকাট টেকনিকটা তোমার এত বেশি জরুরি না। আমি বারবারই বলেছি শর্টকাটের দিকে আমরা সবাই যাব না, আমরা যাব কিসের দিকে? আমরা যাব হচ্ছে আমরা যেভাবে পড়ি সেভাবে যাব। হ্যাঁ, আমরা যেভাবে সাধারণভাবে শিখেছি যে কিভাবে লাভ বের করতে হয়, কিভাবে ক্ষতি বের করতে হয়,
ঠিক ওভাবে আমরা বের করব, তারপর ঐকিক নিয়মের মাধ্যমে করব। ওকে, এই অঙ্কটা করি আমরা। রুমি খান উত্তর দিয়ে দিয়েছে, তারপরে সাফরিন তোমাদের কাছে কি পোল গেছে? পোলে উত্তর দিই আমরা। চল অঙ্কটা সমাধান করি। দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড। ওকে, কোন দ্রব্য 900 টাকার দ্রব্য, ওই যে বলেছে আমি পার্সেন্ট বের করাটা তোমাদেরকে একটু পরে দেখাবো যে আসলে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে। তাহলে সে বিক্রি করেছে কত টাকায়? সে বিক্রি করেছে 810 টাকায়। যেহেতু 900 টাকা দিয়ে কিনেছে, 810 টাকায় বিক্রি করেছে, অবভিয়াসলি তার কি হয়েছে? ক্ষতি হয়েছে। এখন আমরা কি করব? আমরা বলেছে কি প্রথম যে অপশনটা সেখানে বলতেছে 90 টাকা তার ক্ষতি হয়েছে। আসলে কি 90 টাকা? তাহলে 900 থেকে আমরা যদি 810 টাকা বিয়োগ করি, আমরা আসলেই পাচ্ছি কত টাকা ক্ষতি? পাচ্ছি 90 টাকা। তার মানে আমাদের প্রথম সূত্রটা সঠিক। এবার এটা কি 10% ক্ষতি? ওই যে পার্সেন্ট চাচ্ছে, কিন্তু পার্সেন্ট কত পার্সেন্ট ক্ষতি হয়েছে সেটা যাচ্ছে। এটা কি 10% ক্ষতি না 12% ক্ষতি সেটা চাচ্ছে। তাহলে এখানে আমরা চাইলে শর্টকাটটা ব্যবহার করতে পারি। তাহলে ক্ষতি সমান কি বলেছিলাম? ব্যবধান, ব্যবধান 90 টাকা বিয়োগ ক্রয় মূল্য, ব্যবধান ডিভাইডেড বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা কত? 900 টাকা ইন্টু 100। এই হচ্ছে সূত্র। এটা মানে কি? এটা মানে হচ্ছে ব্যবধানটা। এবার আমরা দেখি ক্যালকুলেশন করে যে আসলে 10% আসতেছে। তাহলে অলরেডি কি পেয়ে গেছি? 100% দিয়ে গুণ করবা। হ্যাঁ, 100 দিয়ে না, 100% দিয়ে। তাহলে অলরেডি কি পেয়ে গেছি? 10% পেয়ে গেছি। অলরেডি যেহেতু 10% পেয়েছি, 12% হওয়ার তো আর কোনো চান্সই নাই। এখানে অলরেডি 10% আমাদের ক্ষতি আমরা পেয়ে গেছি, যে যদি 90 টাকা ক্ষতি হয় তাহলে আমার আসলে 10% ক্ষতি হয়। তাহলে আমার 10% ক্ষতি হয়। এই যে এই সূত্রটার মাধ্যমে ব্যবহার করতে পারো, কিংবা চাইলে তুমি ঐকিক নিয়মে যে 900 টাকায় ক্ষতি হয় 90 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? 900 টাকায় ক্ষতি হয় কত টাকা? 90 টাকা। 1 টাকায় কত? এবং 100 টাকায় কত? তুমি একটা জিনিস খেয়াল করো, ঠিক সেম এভাবে কিন্তু আমাদের এইটাই কিন্তু এখানে লেখা আছে। ঠিক আছে, সেম জিনিসটাই কিন্তু এখানে লেখা আছে। আচ্ছা, আমরা এবার আর কথা না বাড়ে আমাদের যে মূল টপিক মুনাফা সেখানে চলে যায়। অলরেডি অনেক সময় চলে গেছে। তো চলো, সরল মুনাফা মানে কি? এখানেও শুধু দুইটা সূত্র আছে, শুধু দুইটা সূত্র। আমাদেরকে জানতে হবে কি? ও হচ্ছে ওর চাচার থেকে হচ্ছে ধার নিবে। ঠিক আছে, ওই মেয়েটা, এটা আমি ধরলাম আমি সুস্মিতা, তার চাচা নাম হচ্ছে করিম, তার থেকে সে টাকা ধার নিবে। কেন ধার নিবে? সে একটা ব্যাগ কিনতে চায়। ঠিক আছে, সে একটা ব্যাগ কিনতে চায়। এখন যে চাচার থেকে যে ধার নিবে, সেজন্য সে চাচাকে গ্র্যাটিটিউড হিসেবে সে বললো কি আমি তোমার থেকে এটা 1 বছরের জন্য কত টাকা ধার নিল? সে 100 টাকা ধার নিল। ঠিক আছে, সে বললো কি আমি তোমার থেকে 100 টাকা ধার নিলাম, আমি তোমাকে ফেরত দিয়ে দিব 1 বছর পরে। এখন 100 টাকা ধার নিয়েছি, আবার 100 টাকা ফেরত দিব। 100 টাকাটা উনি কত কাজে লাগাতে পারতো। তো সেই জন্য আমি কি করলাম? ওনাকে 20 টাকা বেশি দিলাম, যে আপনি যেহেতু আমাকে এতদিনের জন্য ধার দিয়েছেন, আমি আপনাকে 20 টাকা বেশি দিলাম। এখন এই যে 100 টাকাটা ধার নিলাম, এটার নাম হচ্ছে আসল। আর এই যে 20 টাকাটা বেশি দিলাম, ওনার একটা লাভ হলো না? এই লাভের নাম হচ্ছে, এই ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে নাম হচ্ছে মুনাফা। মুনাফা। ঠিক আছে, তো এই যে 20 টাকাটা আমি নিলাম, 1 বছর পরে দিলাম, তো আমি যদি 2 বছরের জন্য যদি নিতাম, হ্যাঁ, তাহলে তো আমি তাকে আরো একটু টাকা বেশি দিতাম। এখন এটা আমরা কি করি? আমরা যেহেতু অঙ্ক করি, সেহেতু আমরা চেষ্টা করি এটাকে একটা ফর্মুলার মাধ্যমে, মানে একটা স্মুথ ট্রানজিশনের মাধ্যমে, যাতে সে সবসময় একটা ভালো টাকা পায়। ঠিক আছে, অঙ্কের মাধ্যমে সবকিছুকে আমরা দেখার চেষ্টা করি। তো এই জিনিসটাকে ওরা বানিয়েছে কি? আই ইকুয়াল টু মুনাফা। যে 20 টাকা হলো,
এই মুনাফা বের করার সূত্র হচ্ছে I ইকুয়াল টু PNR। PNR, P মানে কি প্রিন্সিপাল, N মানে কি ওই যে বছর, 1 বছরের জন্য নিলাম বছর বা ইয়ার। R মানে কি, R মানে হচ্ছে রেট, আমি তাকে একটা যে 20 টাকা বেশি করে দিলাম, তাহলে 2 বছর পরে গেলে তাকে আমি দিতাম 40 টাকা, তার মানে প্রতি 100 টাকায় আমি তাকে 20 টাকা করে বেশি দিচ্ছি, মানে কি 100 টাকা হিসাব মানে 20%। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি রেট বা মুনাফার হার। ঠিক আছে, এখন এই একটা সূত্র থেকে আমি চাইলে প্রিন্সিপাল বের করতে পারি, মানে আসল বের করতে পারি। আসলে আরেকটা নাম হচ্ছে মূলধন। এই নামগুলো সবাই খুব ভালো করে শিখবা। মূলধন মানে চাচা আমাকে যা দিছে সেটা হচ্ছে তার থেকে নেওয়া আমি যে মূল টাকাটা, সেটাই হচ্ছে মূলধন। আর আমি তাকে যে বাড়তি টাকাটা দিচ্ছি, আয় মানে কি, আয় মানে হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট বা হচ্ছে মুনাফা, বা হচ্ছে মুনাফা। আমরা মোটামুটি ক্লিয়ার? এই প্রত্যেকটা টার্ম যদি তুমি ভালো করে জানো এবং বোঝো, খালি সূত্রে বসাবে আর উত্তর পেয়ে যাবে, খালি সূত্রে বসাবে এবং উত্তর পেয়ে যাবে। এখন এখন আমাকে যদি বলা হয়, যে I ইকুয়াল টু PNR এর থেকে তোমাকে যদি বলা হতো যে I এর মান দেওয়া আছে, ধরো 20 টাকা দেওয়া আছে, হ্যাঁ, N এর মান দেওয়া আছে 1 বছর, R এর মান দেওয়া আছে 20%। সবসময় মনে রাখবা R টা কি হবে, R এর ক্ষেত্রে সবসময় পার্সেন্ট চিহ্নটা হবে, হ্যাঁ, পার্সেন্ট। পার্সেন্ট মানে কি প্রতি 100-তে, হ্যাঁ, তো পার্সেন্ট চিহ্নটা সব সময় দেওয়ার কথা মনে রাখবা। তো সেই জন্য আর যখন আমরা বের করব তখন আমরা সেটা বলবো একটু পরেই। তো যাই হোক, এখানে আমাদেরকে এখন বলতেছে পি মানে আমি কত টাকা আসলে নিয়েছি, আসলটা কত, আসলটা কত সেটা বের করতে বলছে। তাহলে এখন আমরা কি করব, সবকিছু দেওয়া আছে, সূত্রে খালি বসাবো। এদিকে আই আছে, আই এর নিচে যখন এন আর আর চলে যাবে তখন কি হয়ে যাবে, এদিকে গুণ আকারে আছে, আমরা যখন পক্ষান্তর করি তখন হয়ে যাবে সেটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, গুণ আকার থেকে ভাগ আকার হয়ে গেল। তাহলে আই এর মান কত, আই এর মান হচ্ছে 20, এন এর মান হচ্ছে 1 আর আর এর মান হচ্ছে 20%, তাই না? এবার এটা আমরা এটাকে সলিউশন করি, 20 × 100 আর নিচে হচ্ছে 20। দেখো আমাদের মূল টাকাটা কিন্তু চলে আসছে, যে চাচা আমাকে যে মূল টাকাটা দিছিল সে মূলধনটা কিন্তু আমরা বের করে ফেললাম, মূলধনটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এই একটা জিনিসের কাছ থেকে কিন্তু তোমরা চাইলে সবকিছু বের করে ফেলতে পারো। যখনই প্রত্যেকটা টার্ম দেয়া থাকবে, টার্মগুলো যদি তুমি প্রত্যেকটা চেনো, তখন কিন্তু চাইলে তুমি প্রত্যেকটা অঙ্কে খালি সূত্রে বসিয়ে সঠিক 100-তে 100% উত্তর দিয়ে দিতে পারো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিছু জিনিস মনে রাখতে হবে। এনটা সবসময় আমরা বছরে নিয়ে যাব, যদি মাসে দেওয়া থাকে আমরা সেটাকে সমজাতীয় বানাবো। সমজাতীয় মানে কি, যদি বলে 12 মাস 1 বছর 6 মাস, 1 বছর 6 মাসকে আমরা তখন কি করব, 1.5 বছরে নিয়ে যাব। সব সময় এটাকে আমরা একই সমজাতীয় বানাবো, হয় মাসে নিব না হলে আমরা বছরে নিব, তবে আমরা বছরেই নিব। ঠিক আছে, বছরেই করাটা হচ্ছে সবথেকে বেনিফিশিয়াল। তো ঠিক আছে, বছরে কিভাবে নিব, একবার বলেছি যে 1 বছর 6 মাস, তখন আমরা 1 বছর যোগ 6 এর সাথে 6 কে যদি 12 দিয়ে ভাগ করি আমরা পেয়ে যাব 1.5 বছর। এভাবে করে সব সময় এটাকে কিসে রাখবো, বছরে রাখবো। এই একটা জিনিস মনে রাখবা, এই একটা জিনিস মনে রাখবা। আরেকটা জিনিস কি মনে রাখবা, সেটা হচ্ছে আর এর মান যখন আমরা বের করব, আর মানে হচ্ছে মুনাফার হার। ইলমি কোনটা বুঝোনি একটু প্রশ্নে জানাও, কোন প্রশ্নটা কি বুঝো নাই একটু স্পেসিফিক ভাবে আমরা জানাবো। যখন আমরা আর বের করব, আর মানে কি মুনাফার হার, মুনাফার
হার, মানে সে প্রতি 100 টাকাতে তাকে 20 টাকা করে বাড়তি দিচ্ছে 1 বছরের জন্য। তো সবসময় দেখবা প্রশ্নে লেখা হবে বার্ষিক মুনাফার হার 8 টাকা। 8 টাকা বলতে এখানে বুঝাচ্ছে কি? 8 টাকা বলতে বুঝাচ্ছে 8%। যখন আমরা আর বের করব, এরকম সব দেয়া থাকবে, বের করতে বলবে আর ইকুয়াল টু আই ডিভাইডেড বাই PR। তখন আমরা খেয়াল করব যে এখানে অবশ্যই শেষের দিকে গিয়ে আমরা 100% দিয়ে গুণ দিব, 100% দিয়ে গুণ দিব। এটা কিন্তু নানান ভাবে লেখে, অনেকে এটাকে আই ইকুয়াল টু PNR এর জায়গায় 100 দিয়ে সাথে সাথেই হচ্ছে ভাগ করে সবসময় রেখে দেয়। তো ওটার দরকার না, আমাদের বইতে যেভাবে আছে আমরা ওভাবে দেখি। এটার ক্ষেত্রে কি মনে রাখবা, যখন আমাদের আর এর মান বের করতে বলবে তখন আমরা শেষে গিয়ে 100% গুণ দেওয়ার কথা ভুলবো না। 100% মানে কি? 100% মানে হচ্ছে মূলত পার্সেন্ট চিহ্নটা উঠে গেলে কি থাকে? পার্সেন্ট চিহ্নটা মানেই হচ্ছে নিচে আরেকটা 100, তাহলে 100 নিচে 100 মানে কি? 1। 100% দিয়ে গুণ দিলে আসলে কি মানের কোনো চেঞ্জ হয়? 100% দিয়ে গুণ দেওয়া মানে হচ্ছে 100 নিচে 101 দিয়ে গুণ দেওয়া। জাস্ট জিনিসটাকে আমরা শতকরায় প্রকাশ করার জন্য, হারটাকে আমরা শতকরা সবসময় যেহেতু হিসাব করি, সেটা প্রকাশ করার জন্য আমরা 100% দিয়ে গুণ করে থাকি। ওকে, আর কোনো প্রশ্ন আছে? এই হচ্ছে আমাদের প্রথম সূত্র। এটা কি? প্রথম সূত্র। এই সূত্রটা তোমরা খুব ভালোভাবে তোমরা হচ্ছে বুঝে নিবা এবং সবসময় মুখস্থ রাখবা, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? এই সূত্রটা সবসময় ভালোভাবে শিখে নিবা। ওকে, এবার বলি আমরা কি পেয়ে গেলাম? মুনাফা পেয়ে গেলাম 20 টাকা এবং আমার চাচা দিছিল কত? 100 টাকা। চাচা তাহলে মুনাফা, মূলধন যোগ মুনাফা, মূলধন যোগ মুনাফা করলে আরেকটা ফিগার পাবো না? সেটা কত? 100 ছিল, তার সাথে 20 টাকা যোগ করলাম, সে একটু টাকা বাড়তি পাইলো, সেটা কত? 120 টাকা। এই 120 টাকা যে একটা নতুন টাকা, এটা একটা নতুন নাম দেওয়া দরকার। সেটা নাম কি হবে? মুনাফা আসল। মুনাফা আসল, ঠিক আছে? মুনাফা এবং আসল, তার মানে মুনাফা এবং মূলধন, সেটাকেই বলা হয় মুনাফা আসল বা মূলধন আসল। এটার এক একটা নাম আছে, খুব ভালো করে নামগুলা বুঝবা এবং প্রশ্নে প্রত্যেকটা প্রশ্নে গিয়ে নামগুলার সাথে যে ফিগারটা দেয়া থাকবে চেষ্টা করবা সেগুলাকে প্রতীক আকারে প্রকাশ করা। তাহলে এটাকে এবার আমরা প্রতীক আকারে প্রকাশ করি। এটা মানে যদি ধরি, এই মুনাফা আসলটাকে আমরা যদি ধরি এ, আর মূলধন এবং মুনাফার আগেই জানি মূলধনের নাম কি? মূলধনকে আমরা পি আকারে প্রকাশ করি, মুনাফাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা একটা নতুন সূত্র পেয়ে গেলাম, সেটা হচ্ছে A ইকুয়াল টু পি প্লাস আই। এবার আমাদেরকে যদি বলে তাহলে কত টাকা পেলাম? 120 টাকা। এখন এখান থেকে চাইলে কিন্তু আমরা আসল বের করতে পারি এবং আমরা এখান থেকে চাইলে কিন্তু আমরা মুনাফাটাও বের করতে পারি, ঠিক আছে? মুনাফাটাও বের করতে পারি, ওই যে সূত্র এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেলে। এখন এখানে দেখো এটাকে ইন্টারেস্টিং আরেকটু বাড়ানো হয়েছে যে আই সমান কত? আই সমান হচ্ছে PNR। আই সমান কিন্তু আমরা আগেই পেয়েছি PNR। সেক্ষেত্রে আমরা কি করব? এবার পিটা যেহেতু এখানেও আছে, আমরা জানি যে বীজগাণিতিক রাশি আমরা নিশ্চয় পড়েছি এবং বীজগণিত চ্যাপ্টারটা আমরা পড়েছি। যখন এরকম যোগাকারে দুটো পদ দেয়া থাকবে, পদে যখন আমাদের চলক একই হবে তখন আমরা চাইলে একটা চলক কমন নিয়ে নিতে পারি। তাহলে কত হলো? 1 প্লাস NR। নতুন একটা সূত্র পেয়ে গেলাম। দেখো কয়টা সূত্র পেলাম? একটা সূত্র থেকে কিন্তু আগে কিন্তু I ইকুয়াল টু PNR এর থেকে কিন্তু কয়টা সূত্র বানানো যায়? 4টা সূত্র। এখান থেকে 4টি সূত্র বানানো যায়।
একবার আই এর মান বের করা যায়, পি এর মান বের করা যায়, এন এর মান বের করা যায়, আর এর মান বের করা যায়। এখান থেকে কয়টা সূত্র পেলাম? 3টা সূত্র, 1টা 2টা 3টা। ঠিক আছে, এই সূত্রটা আসলে এই সূত্র এবং এই সূত্র আসলে একই সূত্র। তো অনেক সময় বলতে পারো যে আচ্ছা একই সূত্র তাহলে আলাদা করে লেখার কি দরকার। আমরা দেখবা যে একটা সূত্রকে ভেঙে ভেঙে নানান রকম মানে অনেকগুলা সূত্র বানায়। তো সেই অনুযায়ী বললাম 3টা, আসলে মূলত 2টা। এখন এই সূত্রটা তুমি কখন কাজে লাগাবে? এই প্রশ্নটা আমাকে আমাদের ক্লাসের স্টুডেন্টরা অনেক করেছে। যখন তোমার মুনাফাটা দেওয়া থাকবে না, মূলধন আসল বা মুনাফা আসল দেওয়া আছে, খেয়াল করো সবাই, মূলধন আসল বা মুনাফা আসলটা দেওয়া আছে, তারপর আসলটা দেওয়া আছে, তারপর বছরটা দেওয়া আছে এবং আমাদের মুনাফার হারটা দেওয়া আছে। তাহলে কি দেওয়া নাই? খালি মুনাফা দেওয়া নাই। এখন তোমাকে জিজ্ঞেস করলো যে মুনাফা কত, কিংবা জানতে চাইলো আসল কত, ঠিক আছে? তখন আমরা কি করব? এই সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, যে আমাদের মুনাফাটা দেওয়া নাই কিন্তু আসল জিজ্ঞাসা করতেছে, তখন আমরা গিয়ে এই সূত্রটা ব্যবহার করব। কিংবা ধরো মুনাফা দেওয়া নাই, আমাদের আসল দেওয়া আছে, তারপর হচ্ছে মুনাফা আসল দেওয়া আছে, এখন আমাদেরকে হারও দেওয়া আছে, বছর জিজ্ঞাসা করতেছে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। এই সূত্রটা অনেকেই কনফিউজড হয়ে যায়, আসলে কনফিউশনে কিছু নাই, এই সূত্রটা থেকেই ভেঙে ভেঙে এই সূত্রটাতে এসছে। সবাই ক্লিয়ার? কোনটা কোনটা? আইমান, আইমন কোনটা? সাফরিন, ফাহমিদ, ওকে। কুইজে তোমরা মোটামুটি সবাই ভালো করেছো, কেউ কেউ হয়তোবা হচ্ছে দ্বিতীয় নাম্বারটা হয়তোবা দিয়ে ফেলেছো। তো কুইজে আমি দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমামই তোমরা ভালো করেছো প্রথম কুইজটা, আশা করি পরের কুইজটা আমরা ভালো করব। 6 মাস হলে কি হবে? 6 মাস হলে আমরা সেটাকে কিসে নিব? তখন আমরা বলবো 0.5 বছর। 0.5 বছর, 0.5 মানে কি? 0.5 মানে কি? 0.5 বা হচ্ছে 6কে আমরা 12 দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে? তাহলে 0.5 মানে কি? 0.5 মানে হচ্ছে পয়েন্টটা যদি উঠায় দিই তখন আমাদের কি চলে আসবে? পয়েন্টটা উঠায় দিলাম, নিচে 10 চলে আসবে, তাহলে 5/10 বা হাফ, হাফ বছর। আমরা বলি না যে হাফ, এটা কিন্তু ক্লাসে আমি বলেছি, তোমরা সময়ের সাথে চিন্তা করবা। 1 ঘন্টা 30 মিনিটকে আমরা যদি বলি যে এটাকে তুমি ঘন্টায় প্রকাশ করো, তখন আমরা সেটাকে কি বলি? 1.5 ঘন্টা। যখন আমি বলি এটাকে তুমি মিনিটে প্রকাশ করো, তখন আমরা সেটাকে কি বলি? 1 ঘন্টার সাথে 1 ঘন্টাটাকে তখন আমরা মিনিটে নিয়ে যাই, 60 মিনিট প্লাস 30 মিনিট মানে 90 মিনিট। এইভাবে করে তুমি ভাগ, এই সেম মেথডটাই তোমার এই ক্ষেত্রে তুমি কাজে লাগাবা, ঠিক আছে? ওকে, 0.5 অনেকে উত্তর দিয়ে দিচ্ছে। আচ্ছা, কোনটা কোনটা? রায়ান এবং ফাউজিয়া, আমি তো খালি সূত্র পড়াচ্ছি। সূত্রটার মধ্যে কি সমস্যা আমাকে বলো? সূত্র পড়াচ্ছি, কোনো প্রশ্ন থাকলে, যেমন একজন বলেছে যে হাফ ইয়ার মানে 6 মাস যদি দেওয়া থাকে, এইভাবে স্পেসিফিক যদি তুমি প্রশ্ন করো তখন আমি এটা উত্তর দিতে কিন্তু আমার সুবিধা হয়। ওকে, আমি যা যা বললাম, এই যা যা বললাম এতক্ষণ সরল মুনাফা নিয়ে। সরল মুনাফা মানে কি? 100 টাকার উপরে সবসময় প্রতি বছর হিসাব করা হয়। 100, যে 100 টাকাটা নিয়েছি, যদি তুমি 5000 টাকা নিতা, আমি যদি চাচার থেকে 5000 টাকা নিতাম, এই একটা মূলধনের উপরে, এই এক মূলধনের উপরে আমি সবসময় চাচাকে 20 টাকা করে প্রতি বছর বেশি দিতাম। 100 টাকায়, প্রতি 100 টাকায় 20 টাকা করে চাচাকে বেশি দিতাম। এই একটা মূলধনের উপরে বারবার যখন আমরা হিসাব নিকাশ করব, তখন আমরা তাকে কি বলবো? সরল মুনাফা। তাহলে সরল মুনাফায় কখনোই মূলধন পরিবর্তন হবে না, এই কথাটা সবসময় মনে রাখবা যে সরল মুনাফায় কখনোই মূলধন পরিবর্তন হবে না, সবসময় একই থাকবে। সবসময় আমরা যখন হিসাব করব সবসময় মূলধনটা একই থাকবে। কিন্তু যখন চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা দেখব একটু ডিফারেন্স আছে। ওকে, এই সূত্রটা সবাই একটু শিখে নাও, কিভাবে কোন স্টেপ থেকে কোন স্টেপ আসতেছে, এটা সবাই আমরা যখন একটু রপ্ত করে নিব, আশা করি আমরা মুনাফা, সরল মুনাফার
বেসিক যে অঙ্কগুলো ওগুলো তো পারবোই, সাথে একটু যখন ডিফিকাল্টি লেভেল বাড়বে সেগুলো আমরা পারবো। ডিফিকাল্টি লেভেল কিন্তু এই বেসিক ক্লিয়ার না হলে হবে না। ক্লিয়ার না হলে কিন্তু আমরা ডিফিকাল্টি যখন আমরা ক্লাসে করিয়েছি তখন কিন্তু আমরা চেষ্টা করেছি বেসিকটা আগে ক্লিয়ার করে আস্তে আস্তে কঠিনটার দিকে যেতে। ওকে, চলো আমরা তাহলে একটা অঙ্ক করি। বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? একদম বেসিক। তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা একটু খেয়াল করি। কি কি দেওয়া আছে? মুনাফার হার দেওয়া আছে। কি দেওয়া আছে? মুনাফার হার মানে কি? আর দেওয়া আছে 2000 টাকার। দেখো এখানে কিন্তু লেখা নাই, স্পষ্ট করে বলে নাই যে 2000 টাকাটা আসলে কত টাকা। এই 2000 টাকাটা আসলে কত টাকা মানে কি টাকা? এটা কি মুনাফা? 2000 টাকাটা আসলে কত টাকা না, এটা কি আসলে মুনাফা? এটা কি আসলে মুনাফার হার? কিচ্ছু লেখা নাই। যখন এরকম লেখা থাকবে না তখন প্রশ্ন যখন প্র্যাকটিস করলে তো বুঝেই যাবা, কিন্তু লেখা না থাকলে তখন বুঝবা যে এটা হচ্ছে আসল। শুধু আসলের পাশে এভাবে সরাসরি বলা থাকে না। দেখো এনও দেওয়া আছে। এন মানে কত? এন মানে হচ্ছে 5 বছর। জিজ্ঞাসা করতেছে মুনাফা কত হবে। মুনাফা মানে কি? আয়। মুনাফা মানে কি ধরেছিলাম আমরা? আয়। তাহলে আই ইকুয়াল টু পি এন আর। সব দেওয়া আছে। দেখো পি এর মান দেওয়া আছে 2000 টাকা, এন এর মান দেওয়া আছে 5 বছর, আর এর মান দেওয়া আছে 10.5%। পার্সেন্ট চিহ্নটা নাই কিন্তু অবশ্যই বসাতে ভুলবো না। এটা বুঝাচ্ছে বার্ষিক মানেই হচ্ছে প্রতি বছর শতকরা। লেখা আছে কিন্তু, দেওয়া নাই কিন্তু বলা আছে, তাহলে সেটা মানে হচ্ছে 10.5%। এবার আমরা কি করব? পার্সেন্ট চিহ্নটা উঠাই দিব এবং ক্যালকুলেশন করে আমরা বের করে ফেলবো যে আসলে কত টাকা হবে। এটা উঠাই দিলে 10। এবার সেটাকে ভাগ করলে আশা করি একটা তো পাওয়াই যাবে, তাই না? কত টাকা পাওয়া যাবে? মুনাফা 1050 টাকা। 1000 2000 টাকা হবে। ট্রু, এটা হবে 2000 টাকা। হ্যাঁ ট্রু। তাহলে সেখানে আমাদের কত টাকা হবে? সেখানে এবার আমরা পেয়ে যাচ্ছি 2 হলে আচ্ছা 20 থাকে, তাই না? 20 থাকে, তাহলে সেখানে হবে 10। এবার সেটা আমরা গুণ করে দিলে পাবো হচ্ছে 1050 টাকা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ গাইস, তোমরা খুবই মনোযোগী। ওকে, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরাও কিন্তু অনেক মনোযোগী, অনেক মনোযোগী। ওকে, তো এটা আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে মুনাফা বের করা। আই এর মানটা আমরা পেয়ে গেলাম যে 2000 টাকা সে 5 বছর যদি রেখে দেয় 10.5 টাকায়, সে আরো কত টাকা বৃদ্ধি পাবে? 1050 টাকা। তাহলে তার বলতো আসল বা এ সমান কত হবে? তাহলে বলতো এ ইকুয়াল টু কত হবে? তাহলে বুঝবো যে পরের সূত্রটাও তোমরা বুঝতে পারছো। এ ইকুয়াল টু কত হবে? সাবা কোনটা বলতো? সাবা সূত্রে দেখো বার্ষিক শতকরা মুনাফার হার বলতেছে 2000 টাকা সে কোথাও একটা রেখেছে, ঠিক আছে? রাখার পরে সে হচ্ছে 5 বছরের জন্য রাখছে এই 2000 টাকা। একটা ব্যাংকে ধরো সে রাখে, মূলত এগুলো ব্যাংকের সাথে কিংবা অন্যান্য যে ইনভেস্টমেন্ট জায়গাগুলো আছে সেখানে রাখলে এই ধরনের আমরা বিস্তারিত কিন্তু ক্লাসে বলেছি। যাই হোক, তখন হচ্ছে আমরা কিছু টাকা বাড়তি পাই। তো 2000 টাকা সে 5 বছরের জন্য রেখেছে। ওই যে আমি চাচার থেকে 100 টাকা নিছিলাম 1 বছরের জন্য, সে 2000 টাকা রেখেছে। রাখা এবং নেওয়া একই সূত্র। তাহলে সে কোথাও রেখেছে কিংবা কারো থেকে নিয়েছে, সে 5 বছরের জন্য সে নিয়েছে। তারপরে সে হচ্ছে কত টাকা হারে দিবে? সে বললো যে প্রতি 100 টাকায় আমি তোমাকে 10.5 টাকা মানে 10.5 টাকা তোমাকে আমি বাড়তি দিব প্রতি 100 টাকায় 1 বছর পরে পরে। তাহলে সে নিয়েছে 2000 টাকা, ঠিক আছে? তাহলে আমাদের সবকিছু দেওয়া আছে ওই যে যেভাবে আগে সূত্রে আমরা বের করেছিলাম, ঠিক স্টেপ বাই স্টেপ আমরা সূত্রের মধ্যে বসালে আমরা পেয়ে যাব যে 5 বছরের জন্য সে আরো বাড়তি টাকা পাচ্ছে 1050 টাকা। তাহলে
আগে ছিল 2000 টাকা, অনেকেই উত্তর দিয়ে দিয়েছে, আর পাচ্ছে হচ্ছে 1050। পেয়ে গেল সে টোটাল 5 বছর পরে 3050 টাকা। ভেরি গুড সবাই। রুবাইয়া, তারপর হচ্ছে, হ্যাঁ আশা করি তাহলে আমাদের ক্লিয়ার এই প্রশ্নটা, আশা করি ক্লিয়ার। মানে বোঝার তেমন একটা কিছু নাই, খালি সূত্রে বসাবা আর হয়ে যাবে। ঐকিক নিয়মে চাইলেও তোমরা করতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় যে সূত্রে যেহেতু বইতে দেওয়া, সূত্রে করাটাই বেশি ইজি। তো চলো আমাদের পড়ানোর পদ্ধতিটা আমরা একটু বলি। আমরা মাস্টার বুক দিয়ে থাকি, যারা যারা আমাদের পেইড গ্রুপে আছে তারা এরকম একটা মাস্টার বুক পেয়ে থাকে, ঠিক আছে? সে মাস্টার বুক অনুযায়ী কিন্তু আমরা ক্লাসে কিন্তু ক্লাস নিয়ে থাকি। মাস্টার বুকে প্রত্যেকটা, যেরকম আমি বলেছিলাম যে এইটা মুনাফা চ্যাপ্টারটাকে পাঁচটা ক্লাসে ভাগ করা আছে, তাহলে 5টা ক্লাসে সে যখনই প্রত্যেকটা ক্লাস করবে তার ক্লাস ওয়াইজ কিন্তু বইয়ের মধ্যে ভাগ করা থাকে। তাই ক্লাস ওয়াইজ কিন্তু প্রত্যেকটা ক্লাসে কি পড়ানো হবে, আমাদের ক্লাসের শেষে কিন্তু ক্লাস মাস্টার বুকে কি কি দেওয়া থাকে সেটা একটু বলে নিই। সেই ক্লাসের উপরে বেসিকের সাথে দেওয়া থাকবে, সেই বেসিকের সাথে মিল আছে অঙ্কগুলো দেওয়া থাকে। তারপর দেওয়া থাকে হচ্ছে সে বেসিকের সাথে অঙ্কগুলোর সাথে মিল আছে, এমসিকিউ করানো হয়। তারপর সেই টপিকের সাথে মিল আছে একটা হোমওয়ার্ক তাকে দেওয়া হয়। এইভাবে হচ্ছে আমাদের মাস্টার বুকটা সাজানো, যেটা হচ্ছে ক্লাসের সাথে মিল থাকে। সে চাইলে, আমরা যখন একটা এমসিকিউ বলি, সে কিন্তু চাইলে সেটা সে বইতে দাগাতে পারে, এবং বইও তার সাথে থাকে, এবং তার জন্য কিন্তু আলাদা করে কোনো বইও তার নিতে হয় না। এবং আলাদা করে কিন্তু আমরা দেখা যায় যে কেউ তাড়াতাড়ি লিখি, কেউ স্লো লিখি, সেটাও কিন্তু তার আর মিস করতে হয় না। এইভাবে হচ্ছে আমাদের মাস্টার বুকটা খুবই এফেক্টিভ ওয়েতে আমরা পড়াচ্ছি, যেটা তুমি যদি পড়ো সেটাতে তোমার 100তে 100 প্রস্তুতি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, যদি তুমি চর্চা করো। কারণ ক্লাসটাকে সাজানো হয়েছে ওই বইয়ের ভিত্তিতে, ঠিক আছে? তো 5টা ক্লাসের জন্য সে পেয়ে যাবে 5টা, সেরকম 5টা চ্যাপ্টারের মতো করে, একটা চ্যাপ্টারকে 5টা চ্যাপ্টারের মতো করে সে তার বইতে পেয়ে যাবে। তো কি কি বলেছিলাম, ক্লাসের মধ্যে কি থাকবে, অধ্যায় ভিত্তিক প্রশ্ন থাকে, এমসিকিউ থাকে, লাস্টে একটা কিন্তু মডেল টেস্ট, মানে পুরো অধ্যায়টার উপরে সে চাইলে নিজে কিন্তু একটা মডেল টেস্টও দিতে পারে। তো চলো, আশা করি বুঝতে পেরেছো আমরা কিভাবে ক্লাসের সাথে মাস্টার বুকটা নেই, এবং অনেকেই মাস্টার বুক বলেছে যে দ্বিতীয়টা পেয়ে গেছে। দ্বিতীয়টার আমরা এইভাবে 3টা মাস্টার বুক দিব ওদেরকে, তারপর বার্ষিক পরীক্ষার সময় তাদেরকে আলাদাভাবে সাজেশন দেওয়া হবে। এইভাবে হচ্ছে আমাদের ক্লাসটাকে সাজানো। আচ্ছা, এখনো মাস্টার বুক পাওনি? মারজান পেয়ে যাবা, হ্যাঁ, খুব জলদি পেয়ে যাবা। কেউ হয়তোবা তাড়াতাড়ি পাচ্ছে, কেউ হয়তোবা একটু স্লো হচ্ছে। ওকে, চলো পরের প্রশ্নটা আমরা দিই, পরের প্রশ্নটার উত্তর দেই। সবাই একটু প্রশ্নটা দেখি এবং উত্তর দিতে থাকি। মাস্টার মিস ব্যাকগ্রাউন্ডে ক্লাসে 7, ও হ্যাঁ, আমি ক্লাস 8 এরটা আনি নাই, হ্যাঁ আমি A7 এরটা ভুল করে নিয়ে আসছি, কারণ আমার আগে ক্লাসটা ছিল 7 এর, এই জন্য 7 এরটা। এটা কি কিনতে হয় না, এটা যখন তুমি পারচেজ করবা, যখন তুমি হচ্ছে কোর্সে ভর্তি হবা, আমাদের পেইড ব্যাচে যখন তুমি ভর্তি হবা, তখনই তুমি পেয়ে যাবা হচ্ছে এই মাস্টার বুকটা, তোমার বাসায় চলে যাবে। হ্যাঁ, ধাপে ধাপে তোমার কাছে চলে যাবে। মাস্টার বুকের জন্য আলাদা তখন আর তোমার টাকা দিতে হবে না। ওকে, আমি কিভাবে পাবো? তুমি যদি ভর্তি হও আফি, তাহলে হচ্ছে সেই ভর্তি হওয়ার সাথে তোমার প্যাকেজ হিসাবে ওই বইটা তোমার কাছে চলে যাবে। আরো কিছু গিফট থাকে, সেই গিফট গুলো তোমার কাছে চলে যাবে। সুমাইয়া ভেরি গুড, সামিরা, প্রত্যাশা, আরিফা ভেরি গুড, সুমাইয়া, মিলি, ওকে, আফি মাস্টার বুক, ওকে বুঝতে পেরেছো? মাস্টার বুকের ক্লাসগুলোতে কি কি থাকে? মাস্টার বুকের ক্লাসে থাকবে, প্রত্যেকটা ক্লাসে থাকে ওই টপিকের বেসিকের রিলেটেড প্রশ্ন। যেমন যদি আমি লাভ ক্ষতি পড়াই, লাভ ক্ষতি বেসিক থাকবে, লাভ ক্ষতির সাথে রিলেট করে সেই অঙ্কগুলো থাকবে, লাভ ক্ষতির উপরে এমসিকিউ থাকবে, লাভ ক্ষতির উপরে এক কথায় প্রকাশ থাকবে, এবং ক্লাসের শেষে সে লাভ ক্ষতির উপরে একটা তার হোমওয়ার্ক থাকবে। তার মানে দেখো, পুরো লাভ ক্ষতির উপরে তার প্রিপারেশনটা কিন্তু সেই ক্লাসে হয়ে যায় 100তে 100। এইভাবে হচ্ছে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। ওকে, সবার উত্তরটা আমি দেখতে পাচ্ছি সঠিক। চলো আমরা এবার চক্রবৃদ্ধি বললে আমাদের মাথাটা মনে হয় যেন
চক্র মানে চক্রান্ত, খুব কঠিন। সূত্র এখানে মাত্র কয়টা? 2টা সূত্র। প্রথম সূত্রটাই আসল সূত্র, সেই সূত্রটা জানলে পরের সূত্রটা ইজি সূত্র। ওটা তেমন একটা ওই যে এর মতো এত কাজ আসে না, কিন্তু প্রথম সূত্রটা আমরা করতে গেলে সবাই খুব ঘাবড়ে যায়। তো ও আমাদের ধরি যে ও হচ্ছে আব্দুল্লাহ এবং ও হচ্ছে তাসনিম। ও হচ্ছে তাসনিম আর ও হচ্ছে আব্দুল্লাহ। হ্যাঁ, এখন আমি এত বিস্তারিত বলবো না, আমরা ক্লাসে অনেক বিস্তারিত পড়াই, বিস্তারিত বলবো না। ওরা হচ্ছে তাসনিম হচ্ছে একটু স্মার্ট, আব্দুল্লাহ স্মার্ট, কিন্তু আব্দুল্লাহ রাখছে সরল মুনাফায়, মানে তার কি হবে, মূলধনের উপরে সবসময় হবে, মূলধনের উপরে তার সবসময় ক্যালকুলেশনটা হবে। কিন্তু তাসনিমের কি হয়েছে, সে হচ্ছে জেনেছে যে একটা নতুন পদ্ধতি আছে যেটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি বা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, সেখানে রাখলে সে কিছু টাকা বাড়তি পাবে, মানে 100 টাকা রাখলে যেখানে ও পাইতো 120 টাকা প্রথম বছরে, পরের বছরে পাবে কত, ওই যে 100 টাকার উপর 20 টাকা বেশি পাবে। সে প্রথম বছরে পাবে হচ্ছে 120 টাকা, ওই যে চাচার কাছ থেকে নিছি প্রথম বছর। দ্বিতীয় বছরে সে কত টাকা পাবে, দ্বিতীয় বছরে সে পাবে হচ্ছে আরো 20 টাকা, তাহলে যোগ করে দিলে আসে 140 টাকা দ্বিতীয় বছর। হ্যাঁ, এটা যোগ চিহ্ন দেওয়ার দরকার নাই। ওকে ওকে, 20 টাকা দ্বিতীয় বছরে পাইলে হচ্ছে 140 টাকা। তৃতীয় বছরে কত টাকা পাবে, আবার 20 টাকা যোগ হবে, তার মানে 160 টাকা। তো খুবই সহজ সরল। তো ওর হচ্ছে সবসময় মূলধনটা একই থাকে, সে মূলধনের উপরে আই ইকুয়াল টু পিএনআর হিসাব করে তাকে হচ্ছে মুনাফা দেওয়া হয়। এখন ওরটা হচ্ছে একটু জটিল, ও বলেছে যে আমি জানি যে একটা ইন্টারেস্টিং সূত্র আছে, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সেই সূত্রটাতে কি করে, সে প্রথম বছরে পায় হচ্ছে 120 টাকা। খেয়াল করো, ধরো এখানে একদম ভালো করে বোঝার দরকার নেই, প্রথম বছরে পায় হচ্ছে 120 টাকা, কিন্তু দ্বিতীয় বছরে গিয়ে 120 টাকার উপরে তার ইন্টারেস্টটা হিসাব করা হয়। এখানে কিন্তু প্রতিবারই আয় হিসাব করা হয়েছে কত টাকার উপরে, 100 টাকার উপরে। আয় হিসাব করা হয়েছে 100 টাকার উপরে, আয় হিসাব করা হয়েছে 100 টাকার হিসাব উপরে। কিন্তু এখানে দ্বিতীয় বছরে গিয়ে আয় হিসাব করা হয় প্রথম বছরে যে মূলধন পায় এবং মুনাফা পায়, সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন। এই যে মূলধন এবং মুনাফাটা পায় সেটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। সেই মূলধনটার উপরে 120 টাকার উপরে আয় হিসাব করা হয়। 120 টাকার উপরে কি হিসাব করা হয়, আয় হিসাব করা হয়। আয় হিসাব করা হয়। যাই হোক, এতটুকু বুঝলেই হবে। এই ক্ষেত্রে তার মূলধনটা কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না। এই ক্ষেত্রে কিন্তু তার ইয়াটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, চেঞ্জ হয়ে যাচ্ছে। 120 টাকার উপরে, এটা আসলে এভাবে সূত্র মনে হবে তখন তোমাদের কাছে, 120 এর উপর আয় হিসাব করা হয়। হ্যাঁ, এবার তৃতীয় বছরে কি হবে, সে ধরো পেয়ে গেল হচ্ছে 100, যেহেতু 100 টাকায় পাইতো 100 টাকায় পেতো 20 টাকা, 120 টাকায় সে আরেকটু বেশি টাকা পাবে না, তাহলে সেটা ধরলাম হচ্ছে সে পাবে হচ্ছে কত টাকা, 143 টাকা ধরি, কারণ হিসাব করলাম না, ধরি 143 টাকা সে দ্বিতীয় বছরে গেলে পাইলো। সে কত টাকা পাইলো, 140 টাকা। আর ও কত টাকা পেলো দ্বিতীয় বছর গিয়ে, 143 টাকা। কারণটা কি, তার কিন্তু মূলধনটা চেঞ্জ হয়ে গেছে, তার কিন্তু মূলধনটা চেঞ্জ হয়ে গেছে। ওর মূলধনটা ছিল 100 টাকা, এখানে ওর মূলধনটা হয়ে গেছে 120 টাকা, এই জন্য সে কিছু টাকা বাড়তি পেয়েছে। তৃতীয় বছরে গেলে কি করবে, তৃতীয় বছরে আবার তার মূলধনটা হবে আগের বছরে পাওয়া চক্রবৃদ্ধি মূলধনটা। আগের বছরে পাওয়া চক্রবৃদ্ধি মূলধনটা কত বলো তো, আগের বছরে পাওয়া চক্রবৃদ্ধি মূলধনটা কত সেটা বলো। খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, আচ্ছা কাউকে তো আমি জিজ্ঞাসা করি নাই। ওকে,
আগের বছরে পাওয়া চক্রবৃদ্ধি মূলধনটা কত? প্রথম বছরে ছিল 100 টাকা, পরের বছরে চলে আসছে কত? 120 টাকা। ঠিক আছে, 120 টাকার উপর হিসাব করে পেয়ে গেছে সে 143 টাকা। ওকে, আগের বছরে একমাত্র ওয়াকিয়া উত্তর দিয়েছে, সাথে ও গুড, জান্নাতুল উত্তর দিয়েছে। একটু উত্তরটা আমাদের একটু দেরি করে আসে, কারণ তোমাদের ওখান থেকে যেহেতু একটু লেট আছে, তোমরা যখনই কমেন্ট করো সেটা আমার কাছে পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম 10 থেকে 15 সেকেন্ড লাগে। তাসফিয়া উত্তর দিয়েছে, সাথে বাহ, আফসারা উত্তর দিয়েছে, সামিয়া উত্তর দিয়েছে, মারজান উত্তর দিয়েছে, নওশিন উত্তর দিয়েছে, নাজা উত্তর দিয়েছে, সাফরিন আপু ম্যাথটা ওকে। হ্যাঁ দেখাচ্ছি, এই যে এখনই দেখো, একটা জিনিস খেয়াল করো, সরল মুনাফায় মূলধনটা একই থাকবে, কনস্ট্যান্ট। মূলধন সবসময় কি হবে? কনস্ট্যান্ট থাকবে। সেটা যদি 5000 টাকা হয়, 5 বছর পরে গিয়েও তাকে 5000 টাকার উপরে 10 টাকা বেশি দেওয়া হবে। ধরলাম 10% করে সে মুনাফা পাবে প্রতি বছর, তাহলে 5 বছর পরে গিয়েও তার হিসাব করবে হচ্ছে 5000 টাকার উপরে 10%। ঠিক আছে, মানে ধরো 50 টাকা। 50 টাকা, হ্যাঁ 500 টাকা, 500 টাকা হবে। তার মানে তার 10% মানে কি, 5 বছর পরে গিয়েও সে কত টাকা পাবে? 500 টাকা পাবে। মানে প্রতি বছর সে 500 টাকা করেই বেশি পাবে, এর থেকে 1 টাকা কমও না বেশিও না, কারণ তার মূলধনটা কি একই আছে। মূলধনটা কি আছে? একই আছে। এখন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কি হয়? চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে খেয়াল করো, মূলধনটা বারবার কি হয়? পরিবর্তন হয়। তার মানে 5 বছর পরে গিয়ে তার কিন্তু আগে যদি 5000 টাকা থাকে, 5 বছর পরে তাকে যে ইন্টারেস্টটা দেওয়া হবে, যে মুনাফাটা দেওয়া হবে, সেটা আর 5000 টাকার উপরে কাউন্ট করবে না। সে আগের বছরে মুনাফা সহ কত টাকা পেয়েছে তার উপরে কাউন্ট করবে। তো ধরো প্রথম বছরে সে 5500 টাকা পায়, হ্যাঁ প্রথম বছরে। এখন দ্বিতীয় বছরে তার মূলধনটা চেঞ্জ হয়ে যায়, আর আমরা 500 টাকার হিসাব করব না। করব যদি আমাদের কাছে সূত্রে চায় যে আচ্ছা মুনাফা আসলটা কত ছিল, ওরকম যদি জানতে চায় তখন আমরা শুধু হিসাব করব। কিন্তু আমরা যখন হচ্ছে হিসাব করব, তখন কিন্তু আমরা পরের বছরে গেলে আর এটার হিসাব করব না, 5000 এর হিসাব করব না। তখন আমরা করব কি, আগের বছরে পাওয়া মুনাফা প্লাস মূলধন সহ যত টাকা হবে তার উপরে আমরা কি করব? আয়টা বের করব, তার উপরে আমরা হচ্ছে মুনাফাটা বের করব। তো সেটা কত হবে? সেটা হচ্ছে 5000 এর উপরে, 5500 উপরে আমরা হচ্ছে কিসের হিসাব করব? মুনাফার হিসাবটা করব। তা আমরা নিশ্চয় 5000 টাকায় তুমি যদি 500 টাকা পাও, 5500 টাকা একটু বেশি টাকা পাবা না? একটু তখন কি কত টাকা পাবা? একটু বেশি টাকা পাবা। তো সেই বেশি টাকাটার উপরে হিসাবটার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে সি ইকুয়াল টু পি। পি মানে কি? সি মানে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। খেয়াল করো, এটা কিন্তু মুনাফা না, চক্রবৃদ্ধি মূলধন। এটা আমরা অনেকে ভুল করি, চক্রবৃদ্ধি মূলধন, বা এটাকে আমরা চাইলে সরল মুনাফার সাথে মিলিয়ে লিখতে পারি মুনাফা আসল। হ্যাঁ, মুনাফা আসল মানে চক্রবৃদ্ধি মুনাফা আসল। তাহলে সেটা কি? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার। এটা সূত্রটা কিভাবে এসছে আমরা কিন্তু ক্লাসে দেখেছিলাম, আমরা যারা ক্লাস করেছি। পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, আমরা সূচক পড়েছিলাম ক্লাস 7-এ। ঠিক সেম ভাবে এই সূত্রটা আমরা সেখানে অ্যাপ্লাই করব। সবাই খেয়াল রাখবা, এখানে এন এর মানটা সাধারণত জিজ্ঞাসা করা হয় না, কারণ তোমাদের লগ নাই। লগের মাধ্যমে আমরা এন এর মানটা বের করে থাকি, সূচক আসলে বের করে থাকি। তো সেই চ্যাপ্টারটা যেহেতু তোমাদের নাই, সেহেতু এন আসার কোনো পসিবিলিটি নাই, মানে বছর জিজ্ঞাসা করার কোনো পসিবিলিটি নাই। এখানে এবার আমরা কি করব? সূত্রটাতে বসায় দিব যে 5000
1 প্লাস আর মানে কি 1টা 1 প্লাস আর মানে কত টাকা, আর হচ্ছে 20%, তাই না? 20%। তো সেটা আমরা কতদিনের জন্য রাখবো? 5 বছরের জন্য রাখবো। 5 বছরের জন্য রাখবো। তুমি দেখবা যে সরল মুনাফায় যত টাকা পাবা, চক্রবৃদ্ধি মুনাফায় তার থেকে অনেক বেশি টাকা পাবা, অনেক বেশি টাকা পাবা। এখন এখান থেকে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে পি এর মান বের করো, তখন পিটাকে আমরা এই পাশে রেখে বাকিগুলোকে ওই পাশে পাঠায় দিব, বাকি মানগুলো আমরা বসায় দিব। এতটুকু ক্লিয়ার কিনা? এটাকে সবসময় মনে রাখবা, এটা কিন্তু মুনাফা না, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন মানে মুনাফা আসল যা আমরা পাবো, সেটা হচ্ছে আসলের সাথে যে মুনাফাটা আসে তার যোগফলটাই হচ্ছে সি। ওকে ওকে, তাহলে এবার কত টাকা হলো সেটা আমরা চাইলে ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো। তো চলো আমরা একটা সিকিউ দেখে নিই, তারপর আমরা একটা ক্লাস শেষ করে দিব এই সিকিউটা করার মাধ্যমে। তো দেখো, এই সিকিউটা আমরা পুরোটা করব না, আমরা ক্লাসে পুরোটা করে থাকি। আমরা জাস্ট 3 নাম্বারটা করব। সরল মুনাফার হার নির্ণয় করে বলেছে 3 বছর পরে মুনাফা আসল কত হবে, তার মানে যা পাবো আমরা তার সাথে আসলটা যোগ করে দিলে আমরা পেয়ে যাব মুনাফা আসল। আবার বলছে 3000 টাকার একই হারে চক্রবৃদ্ধি। একই হার মানে কি? এখানে আমরা দেখতে পাচ্ছি 2 বছর পরে, এখান থেকে তার মানে আমাদেরকে হারটা নির্ণয় করতে হবে, হারটা বের করতে হবে। সেই হারটা বের করে আমরা এখানে 2 বছরের জন্য মানে এন এর মান দেওয়া আছে, বলতেছে চক্রবৃদ্ধি মূলধনটা কত, তার মানে সি এর মান, সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন জিজ্ঞাসা করতেছে। তাহলে কি এর মান বের করতে বলতেছে? সি এর মান। এই আর এর মানটা আমরা কোথা থেকে পাবো? কয়ের থেকে পাবো। তাহলে আমরা কয়ের থেকে দেখে নেই যে আর এর মানটা কত। আর এর মানটা হচ্ছে 10%। তাহলে আর দেওয়া আছে, কি কি দেওয়া আছে? সাথে দেওয়া আছে হচ্ছে পি দেওয়া আছে, আর দেওয়া আছে, এন দেওয়া আছে। এবার চাইলে কিন্তু আমরা কিসের মান বের করে ফেলতে পারবো? সি এর মান। আমরা সি এর মানটা বের করে ফেলতে পারবো। তো চলো আমরা দেখি যে সি এর মানটা, এই যে সি এর মানটা বের করেছে, কিভাবে বের করেছে দেখো। সি এর মানটা একটু খেয়াল করো, সি ইন্টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আর এর মানটা কোথা থেকে পেয়েছি? কয়ের থেকে। কয়ের থেকে, সেটা হচ্ছে 10%। আর এন এর মানটা কত দেওয়া আছে আমাদের? 2 বছর। ঠিক আছে, তাহলে সবকিছু আমরা বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের 3630 টাকা। এখন তোমরা আসলে ডিফারেন্সটা বোঝার জন্য চাইলে এটাকে সরল মুনাফায় নিয়ে গিয়ে তখন চক্রবৃদ্ধি মুনাফা আলাদা করে বের করে চাইলে বুঝে নিতে পারো আসলে কোনটার মধ্যে লাভ বেশি, কোনটার মধ্যে হচ্ছে বেশি পরিমাণে তুমি টাকা পাবা। ঠিক আছে, সবসময় দেখবা যে চক্রবৃদ্ধিতে সবসময় বেশি পরিমাণে টাকা পাওয়া যায়। আর সেটা বললাম না, কোনো কিছুই না, জাস্ট হচ্ছে সূত্রটা একটাই সূত্র, সেটা হচ্ছে সি ইন্টু পি, সি ইকুয়াল টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আরেকটা সূত্র আছে যে সি এর মানটা তো পেয়ে গেছি, চক্রবৃদ্ধি মুনাফা আসল। এখন যদি তোমাকে শুধু মুনাফা জিজ্ঞাসা করে তখন কি করবা? তখন একটা সূত্র আছে, মুনাফা সমান সি মাইনাস পি। সি মানে কি? মুনাফা আসল, তার থেকে পি বিয়োগ করলে পেয়ে যাবা মুনাফা। ঠিক আছে, তাহলে এখানে মুনাফাটা কত একটু আমাকে বলো তো, এই অঙ্কে মুনাফাটা কত? এই অঙ্কে মুনাফাটা কত? আচ্ছা প্রশ্ন করো এবার। আমি প্রশ্নটা নেই, আমাদের ক্লাসটাও মোটামুটি শেষ হয়ে আসছে। আমরা কিভাবে ক্লাসে কে কে থাকে এবং ক্লাসের শেষে কিভাবে আমরা প্র্যাকটিস করাই, মাসে কিভাবে আমরা পরীক্ষা নেই, সেই ব্যাপারে আমরা একটা ছোট্ট ব্রিফ দিয়ে ক্লাসটা শেষ করে দিব। ওকে, কেউ কি উত্তর দিয়ে ফেলেছে অলরেডি? দেখি কে উত্তর দেয় সবার আগে। ঐশী উত্তর দিয়েছে 600 টাকা। 600 টাকা ঐশী। আরেকটু দেখো মাস্টার বুক কিভাবে পাবো। মাস্টার বুক পাওয়ার জন্য তোমরা অবশ্যই ক্লাসে জয়েন করো। আমি আশা করছি যে ম্যাক্সিমাম আমি দেখতে পাবো ক্লাসে যারা নতুন। সামিরা উত্তর দিয়ে দিয়েছে। আচ্ছা সবাই 600 টাকা কেন বলতেছো? দেখো এখানে 3000 টাকা কিন্তু বলে দেওয়া আছে, তাহলে এখানে কি হবে? 3600 থেকে 3630 টাকা থেকে 3000 টাকা বাদ যাবে, তাহলে 630 টাকা পেয়ে যাবো। ঠিক আছে, 630। ভেরি গুড। নাজা, ফারহিন সহ সবাই খুবই ভালো।
জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে কোন সূত্র প্রযোজ্য? একই সূত্র, সেটা হচ্ছে চক্রবৃদ্ধির সূত্র। এই সূত্রটা সবাই মুখস্থ করে নাও, এই সূত্রটা সবাই সবাই যতগুলো সূত্র আছে সব মুখস্থ করে নাও। কেন? কারণ এটাও একই হারেই বাড়ে, এটাও একই ধরনেরই প্যাটার্ন ফলো করে। ঠিক আছে, এবার আসি, আমরা বলেছি যে আমরা যারা যারা ক্লাস করি তারা কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করে, প্রতিদিন ক্লাসে কেমন অ্যাটেন্ড করে, কতক্ষণ তারা কমেন্টে থাকে, কতক্ষণ তারা ক্লাস দেখে, পোল কয়টাতে তারা অংশগ্রহণ করে, এবং পরীক্ষা আমরা বলেছি যে প্রতি সপ্তাহে একটা পরীক্ষা হয় এবং প্রতি মাসেও কিন্তু তার একটা পরীক্ষা নেওয়া হয়। সবকিছু মিলিয়ে তাকে কিন্তু একটা লার্নিং রিপোর্ট বা হচ্ছে তাকে একটা ফলাফল জানানো হয় যে সে মাসে কেমন করছে, সে আসলে প্রতিদিন কেমন শিখছে, তার উপরে কিন্তু পুরো আমাদের ক্লাসটা মনিটর করা হয়। প্রত্যেকটা জিনিসকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে এখানে মনিটর করে তাকে একটা রেজাল্ট জানানো হয়। তারপর হচ্ছে কি, আমাদের ওয়েবসাইটে গেলে তুমি পেয়ে যাবা যে 10 মিনিট স্কুলে কি কি নতুন নতুন চালু হচ্ছে, 10 মিনিট স্কুলে আর কি কি ফিচার আছে, এগুলো কিন্তু তোমরা চাইলে আমাদের 10 মিনিট স্কুলে ওয়েবসাইটে ঢুকে, আজকে তো অবশ্যই ক্লাস করছো সেখান থেকে, সেখানেও কিন্তু তুমি ঢুকে একটা ধারণা নিয়ে নিতে পারো। এরপরে কি আমরা বলেছিলাম যে প্র্যাকটিস করাই। প্র্যাকটিসটা কিভাবে করায়? প্রতিদিন হোমওয়ার্ক জমা নেই তাদের কাছ থেকে, তারপর হচ্ছে উইকলি তাদেরকে একটা পরীক্ষা দেওয়া হয়, এবং মাস্টার বুকের শেষেও কিন্তু সে চাইলে নিজেকে নিজে যাচাই করে দেওয়ার জন্য তার একটা মডেল টেস্টও দেওয়া হয়। তাছাড়াও বলেছি যে আমাদের কিন্তু সব সময় দেখা যায় প্রতিযোগিতামূলক কিছু না কিছু হতে থাকে, যে হোমওয়ার্কে বেস্ট সাবমিট করলো, সে কে কতগুলো পোলে অংশগ্রহণ করলো, তার উপরেও কিন্তু সবসময় তাকে অ্যাসেসমেন্ট করা হয়। এইভাবে হচ্ছে আমরা প্রতিদিন হচ্ছে তাকে প্র্যাকটিসের মধ্যে রাখছি, মানে যারা আমরা জয়েন করেছি আমাদের পেইড গ্রুপে, তাকে কিন্তু এভাবে সবসময় তাকে চর্চার মধ্যে রাখা হয়। তাছাড়াও কি আছে, আমাদের কিন্তু টিচার 2 আছে। টিচার 2 মানে কি, যে হচ্ছে ক্লাসের সাথে থেকে আমার সাথে সে স্ক্রিনে থাকে না, কিন্তু ক্লাসের সাথে থেকে আমাদের স্টুডেন্টদের যেসব ডাউট গুলো থাকে সেগুলো কিন্তু তারা সলভ করে দেয়। কোনো প্রশ্ন যেমন হচ্ছে সে জিজ্ঞাসা করতে পারে চক্রবৃদ্ধি মূলধনটা কেন চক্রবৃদ্ধি মুনাফা না, সেটা যখন সে প্রশ্ন করে তার কিন্তু একটা উত্তর টিচার 2 তাকে দিয়ে দেয়। টিচার 2 দুজন থাকে, টিচার 2 এবং টিচার 3, তারা দুজনেই কিন্তু চেষ্টা করে যে স্টুডেন্টদের সকল ডাউট গুলো সলভ করে দেওয়ার জন্য। তো যা যা বলেছিলাম সবকিছুই তুমি পেয়ে যাবে কোথায়? 10 মিনিট স্কুলে ওয়েবসাইটে গেলে কোথায় কি পড়ানো হচ্ছে, কি চলছে সেটা তুমি জানতে পারবে। এই হচ্ছে আমাদের টিচার যারা হচ্ছে আমরা এই বছর পড়াচ্ছি। আরেকটা কুইজ, অবশ্যই অবশ্যই ফারিয়া, আরেকটা কুইজ দিয়ে ক্লাসটা শেষ করব। এই একটা সুন্দর জিনিস তোমরা ডিমান্ড করেছে, আমাদের ক্লাসের স্টুডেন্টরাও করে, আরেকটা কুইজ দিয়ে হচ্ছে আমরা ক্লাসটা শেষ করব। ওকে, যেটা বলেছো সেটাই, অন ডিমান্ড। আচ্ছা, প্রশ্নটা ভালো করে পড়ি, আর কোনো প্রশ্ন থাকলে করি, আজকের মতো আমরা ক্লাসটা শেষ করব। কোনো প্রশ্ন থাকলে করি, এবং প্রশ্নটা ভালো করে দেখি, হ্যাঁ। আর হচ্ছে কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা কমেন্টে করি, আমি চেষ্টা করব সেটা উত্তর দিয়ে দেওয়ার জন্য। আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করব এই পোলটার মাধ্যমে। ওকে ওকে, আচ্ছা ম্যাম কুইজ দেন। আরে ওয়ারিশা, ওসমা দিয়ে দিচ্ছি এখনই। মুন, তারপর রুবায়া, সবাইকে আমি ক্লাসে দেখতে পাবো। আশা রাখছি যে তোমাদের সাথে যারা যারা নতুন আমাদের ক্লাসে দেখা হবে। ক্লাসেও এরকম তুমি সবসময় পোল নেওয়া হয়, ক্লাসে সবসময় ক্লাসের মাঝখানে মাঝখানে এরকম পোল দেওয়া হয়, তারপর কমেন্টে আমরা দেখি যে আসলে কোনো প্রশ্ন আছে কিনা। এইভাবে হচ্ছে ক্লাসটা এখনই আমাদের শেষ একটা টপিক, যা যা বলেছি সব সূত্রগুলোই এখানে আছে। এটা যদি উত্তর তুমি সঠিক দাও তাহলে বুঝতে হবে যে আজকে ক্লাসটা তোমার 100-তে 100 বেসিক ক্লিয়ার হয়ে গেছে। ওকে, মাহিদ, হ্যাঁ রায়ান উত্তর দিয়ে দিচ্ছে, জান্নাতুল জান্নাত, ওকে, জুনায়েদের প্রশ্নটা বুঝি নাই। আর কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে করো, আমি তাহলে উত্তরটা দিব। আরেকবার কুইজ, আচ্ছা রাইসা কুইজ দেখো স্ক্রিনে চলে গেছে। হ্যাঁ, র্যাঙ্কও দেখা যায়, সে যখন তার যে অ্যাসেসমেন্টটা হয় তখন তার র্যাঙ্কটা কত আসে, পোলে সে কেমন পারফর্ম করতেছে, ক্লাসে সে কতটা অ্যাটেন্টিভ, ক্লাসের প্রত্যেকটা প্রশ্ন সে শুনতেছে কিনা,
ক্লাসের শেষে আগে আমরা সাধারণত আমাদের গ্রুপ আছে, সেখানে আমরা তাদেরকে জানিয়ে দিই যে ক্লাসটা কখন শুরু হবে। ক্লাসটাতে থেকে তাকে ছোট ছোট প্রশ্ন করা হয়, ছোট ছোট আমরা তাদেরকে টিপস এন্ড ট্রিক্স দিয়ে থাকি সেই গ্রুপে। তো এ ধরনের অনেকগুলো ফিচার আছে, তোমরা আশা করি যখন ক্লাস করবা তখন দেখতে পাবা। ঠিক আছে, ওকে সিয়াম, আমরা ক্লাসে যখন ভর্তি হয়ে যাব তখন আমরা এরকম আরো পোলে অংশগ্রহণ করব। অনেকে উত্তর এ বি সি দিয়েছো, যাদের যাদের উত্তর দিয়েছো মুনাফা হিসাব করা হয় কিসের উপরে? মুনাফা ইকুয়াল টু আই ইকুয়াল টু পি এন আর, এটাই এখানে লেখা। মুনাফা আবার কিভাবে বের করতে পারি? এ সমান পি প্লাস আই, এখান থেকে আমরা আই এর মানটা বের করে নিতে পারি, এ মাইনাস পি, এটাই এখানে বাংলায় লেখা। চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে বের করতে পারি একটু আগে বলেছি, চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূল সি বিয়োগ মূলধন পি। তাহলে এটাও সঠিক, তাহলে 1 2 3 তিনটাই সঠিক। এই তিনটার মাধ্যমে আমরা সাধারণত এই সূত্রগুলোর মাধ্যমে আমরা মুনাফা বের করে থাকি। ঠিক আছে, তো দেখো তিনটা সূত্র তোমরা যদি একটু রপ্ত করে নাও, আশা করি এই চ্যাপ্টারটা ইজি লাগবে। ওকে, আচ্ছা, তো সবার সাথে আশা করছি ক্লাসে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সবাইকে রোজার শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে হচ্ছে 16910 তে সবাই কল দাও, তাহলে পেয়ে যাবা হচ্ছে আমাদের টোটাল ডিটেলস, কিভাবে ভর্তি হতে হবে, কি কি করতে হবে, সেটা টোটাল ডিটেলস পেয়ে যাবা হচ্ছে 16910। সবাই খুব ভালো থাকো, বাই, সবাইকে ধন্যবাদ সুন্দর একটা ক্লাসের জন্য।